কথাই বলছিলাম না। আচ্ছা। তো অফিসিয়ালি আমাদের আজকে লেকচার 16 আপনাদের কপি চেকিং নিয়ে আমি কথা বলছিলাম। তো খাতা দেখতে যেয়ে আমি তো অলরেডি কপি চেক করছি। 20 মার্কস এটাও করছি। একবারে আমি সবার স্কোর রিলিজ করি। এই কারণে হচ্ছে গিয়ে একটু সময় লাগছে। ওটা পেয়ে যাবেন উইদিন থার্সডে আপনারা সবাই মানে স্কোর পেয়ে যাবেন। কথাটা যেটা হচ্ছে গিয়ে আমি মনে হয় কম্পারেটিভ এর ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে আমি আন্ডারস্ট্যান্ডিং টাকে বেশি ইম্পর্টেন্স দেই। অ্যান্ড আপনাদের না প্লাগারিজম চেকার অন করা। আপনি যখন আমাকে লিখে পাঠাচ্ছেন সেটা যেই ফর্মেই হোক না কেন, আর গুগল ফর্মে যখন এটা চলে আসে, আমাকে রেড মার্ক করে দেখায় যে আপনি কোন ওয়েবসাইট থেকে এটা কপি করে নিয়েছেন। এরপরে আসি, আমি খুব অবাক হলাম যে একজন না মানে অনেক স্টুডেন্টের কপি হুবহু একই রকম। ইভেন আপনি আমাকে যে আহ, ফাইলটা আপলোড করে পাঠিয়েছেন যেটা হচ্ছে নিজে মানে হ্যান্ড রিটেন যেটা হবে সেই ফাইলটা পর্যন্ত সেম। আমি অনেককে না মার্কস দিয়েছি, মানে আমি একটা স্কোরের নিচে আসলে কাউকে স্কোর করি নাই, অনলি বিকজ অফ যে আপনি আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি কষ্ট করে হলেও মোবাইলটা দিয়ে অ্যাপসটা ওপেন করেছেন, করে অ্যান্সার করেছেন, এই কারণে কিছু মার্কস দিয়েছি। বিশেষ করে নাহলে আমি 0 দিয়ে দিতাম। এটা যদি ফেস টু ফেস এক্সাম হতো আমি এখানে 0 দিতাম। কারণ মানে আমি তো এটা কোনোভাবেই একসেপ্টেড না যে আপনার যেটা হচ্ছে গিয়ে ফাইল আপলোড করা সেটা পর্যন্ত সেম। ইউনিভার্সিটি যদি এত স্ট্রিক্টলি কিছু রুলস দেয় যাতে হচ্ছে গিয়ে আপনি কপি না করেন, তারপরেও যদি আমার কাছে মনে হয় যে কপি করা এবং এই যে বললাম প্লাগারিজম চেকার অন করা, আমি অন করার সাথে সাথে এটা যদি দেখানো পসিবল হতো আমি এর সাথে সাথে দেখাতাম। এখানে দেখালে কিছু প্রাইভেসির বিষয় আছে, এটা লিক হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, তো সেই কারণে আমি দেখাতে পারছি না। তাহলে আমি দেখাতাম, একদম রেড মার্ক করে দেখায় দেয় যে কপি, এবং ওইটার উপর ক্লিক করলে অরিজিনালিটি চেকার যেটা ওইভাবে দিয়ে আমরা তখন দেখতে পাই যে এটা আসলে কোথা থেকে কপি করে আসা হয়েছে। তো কি দরকার, মানে আমি তো ইভেন যারা কপি চেক করেছে একটু কম্পেয়ার করে দেখেন, উল্টো হচ্ছে গিয়ে আমার যারটা পড়ে আমি দেখেছি যে কিছু হলেও নিজে থেকে লেখার চেষ্টা এবং তাকে একটু বেশি মার্কস দিয়েছি বলতে গেলে। যেমন আমি আচ্ছা নাম মেনশন না করে আমি কয়েকটা স্টুডেন্টের কপি দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি নিজেই মানে পড়ে আবার নিজে আরেকবার রিড করি যে না ঠিক আছে, পড়ে ভালো লেগেছে আরেকবার একটু পড়ে দেখি, এরকমও কপি পেয়েছি আমি। আবার এমনও কপি পেয়েছি যে আমার তাকে একদম 0 দিয়ে দিতে মনে হয়েছে একদম 0 দিই। জাস্ট আমি দিলাম যে না ঠিক আছে থাক, ডেটা খরচ করেছে, ফাইল আপলোড করেছে, কপি করে হলেও লিখে নিয়ে আসে। তো এটা একসেপ্টেড না। 20 মার্কস এর ক্ষেত্রে আমি যেটা করছি সেখানে এই জিনিসটা পেলে আমি স্ট্রিক্টলি সেখানে 0 দিয়ে দিচ্ছি। সো মার্কস পুয়ার যখন এটা মনে হবে তার আগে নিজেকে প্রশ্ন করে দেখবেন যে কেন মার্কসটা পুয়ার পাচ্ছি। হতে পারে বলতে পারেন যে ম্যাডাম আমি কপি করিনি, আমারটা কপি করেছেন। দুটো আমি কিন্তু একই কথা বলেছেন, দুজনই সমান দোষে দুষ্ট। যদি আপনি কপি করেন নাই, আপনারটা কপি করে লিখেছে, আমার কাছে মনে হচ্ছে আপনারটাই কপিড ওয়ান, একই তো কথা। আপনি কেন দেখালেন? দেখাতে তো আমি বলি নাই। এবং আমি কম্পারেটিভ এক্সামের আগে বলেছিলাম যে অন্য কোর্সে থেকে এই কোর্সে একটু হলেও রিল্যাক্স থাকেন, কারণ আমি আন্ডারস্ট্যান্ডিং এর উপর অনেক বেশি এমফাসাইজ করি যে আপনি ভালো বুঝেন, বুঝে লিখেছেন, আমি মার্কস। যেমন একটা কোশ্চেন ছিল যে অ্যারিস্টটল ক্লাসিফিকেশন ইজ টোটালি আনসুইটেবল ইন দ্য মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট, ওয়াই, শো মি দ্য রিজন। সো এটা 3 মার্কস এর একটা কোশ্চেন। এটার জন্য যদি আপনি 2 লাইন লেখেন আপনাকে তো আমি কোনো মার্কস দিতে পারি না। আচ্ছা, আনসুইটেবল কেন? আমরা অনেক ভাবে বলতে পারি। মিক্সড যে ফর্ম অফ গভর্নমেন্ট গুলো আছে সেটার জন্য আনসুইটেবল। দেন হচ্ছে গিয়ে আমরা মানে একটা দেশে গভর্নমেন্ট, আমাদের দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার রান, পাকিস্তানে সেটা প্রেসিডেন্ট রান। পাকিস্তানের প্রেসিডেন্ট রান ফেডারেল গভর্নমেন্ট। বাংলাদেশে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার রান ইউনিটারি গভর্নমেন্ট। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। এইটুকু লিখলেও তো অনেক কথা চলে আসে। মানে আমি দেখতে পাচ্ছি যে টোটালি মানে এই একই জিনিস, একই কথা, মানে আমি ইভেন লাইন গুলো বলতে পারবো। গ্রেট ব্রিটেন আর হচ্ছে কি ইন্ডিয়ার ডিফারেন্স নিয়ে সবাই লিখে গেছেন। আরে এটা আমি জানি তো এটা কোথা থেকে কপি করা, কোন কোন ওয়েবসাইট থেকে। একই কথা একই জিনিস একই লিখেই তো গুগলে সার্চ দিচ্ছেন।
এই জিনিসগুলো এভয়েড করা উচিত। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানো উচিত। নিজে থেকে কিছু শেখার চেষ্টা করেন। আ কোন শেখা না বৃথা যায় না। বারবারই বলি যে শেখাটা কাজে দেয়। আর আ আপ খুব বেশি হলে ২ বছর, ২ বছর পরে হচ্ছে গিয়ে আপনাদের নিজেদেরও নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ কাজ করতে হবে। জব মার্কেটে এন্ট্রি নিবেন অর্থাৎ লেবার ফোর্স এ চলে যাবেন। অরিজিনালি যেটাকে আমরা বলি লেবার ফোর্স এ যাওয়া। সেই জায়গায় চলে যাবেন। আমিও লেবার। ইন সাম কেসেস আমি তো অবশ্যই আমি বড় লেবার। ঠিক আছে? উম যে ছুটির দিনেও ছুটি পাচ্ছি না। সারাদিন কাজ করতে হচ্ছে। লকডাউনে আমার কিন্তু কাজ করতে হবে। সো বিষয়টা হচ্ছে গিয়ে আ বড় গলায় বলছি না। দেখেন আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি। আমার সাথে 92 স্টুডেন্টস ছিল ফ্রম মাই ব্যাচ ফ্রম মাই ক্লাস। সেখান থেকে আমরা ফাইনালি ডিগ্রি কমপ্লিট করেছিলাম 79 স্টুডেন্টস। বাকিরা ঝরে পড়েছে। মানে ইটস ট্রু সবাই আসলে ডিগ্রি কমপ্লিট করতে পারে না। আর ইকোনমিক্স খুবই টাফ একটা কোর্স। টাফ একটা সাবজেক্ট। এটা আসলে এখন ভাবলে আমার কাছে আমি অনেক সময় আমার এমএসসি বা বা অনার্স ফাইনাল 3rd ইয়ার ফাইনাল যে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কেমনে পাস করে আসছি। মানে আমার নিজের কাছে এটা মনে পাস তো করি নাই, রেজাল্টও ভালো করেছে। মানে কিভাবে পড়াশোনা করতাম এটা ভাবলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয়। এখন আসি একা তো আমি পড়াশোনা করিনি। আমার সাথে আমার 79 যে ক্লাসমেট ছিল সবাই পড়াশোনা করেছে। কম বেশি সবারই রেজাল্ট ভালো। আরো কথা হচ্ছে কি সবাই ভালো মানে এসএসসি, এইচএসসি তে obviously ভালো রেজাল্ট করেছে। আদারওয়াইজ পাবলিকে চান্স পেত না। ভালো স্টুডেন্ট বললেই পাবলিক ইউনিভার্সিটিতে একটা টপ র‍্যাংকড সাবজেক্টে চান্স পেয়েছে। পচার সাবজেক্টও না যেগুলো ধরেন আমরা ধরে নিই যেগুলোতে চান্স পেলে অনেকে পড়াশোনা করে না। এরকম সাবজেক্টও চান্স পায়। এখন কথা হচ্ছে সবাই কি ভালো পজিশনে আছে আমার ক্লাসমেট? না কিন্তু। আমি বলব অনেকের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। অনেক শর্ট টাইমে আমি কালকে দেখছিলাম 2016 এর এই সময়েও আমি স্টুডেন্ট। হ্যাঁ, which means মানে আমার এমএসসির রেজাল্টই তখন কমপ্লিট হয় না। অথচ that টাইমে আমি একটা জব করতাম। মানে অনেক কিছু করতাম। whatever it is এগুলা নিয়ে কথা নাই। তো এখন কথা হচ্ছে গিয়ে ওদের সাথে আমার ডিফারেন্সটা কি? ওরা অনেকেই আছে এখন পর্যন্ত কিছু করে নাই। তাদের সাথে আমি আমার মানে আমার থেকেও হয়তো ভালো সিজিপিএ। কিন্তু কিছু করছে না। আমি ডিফারেন্সটা এটাই খুঁজে পেয়েছি যে তাদের মানে বিদ্যাটা শুধু পুঁথিগত বিদ্যা। যা ক্লাসে পড়াচ্ছে কোনো কিছু না বুঝে জাস্ট মেমোরাইজ করলাম। এক্সাম হলে লিখে দিলাম একটা ভালো রেজাল্ট পেয়ে গেলাম। শেষ। আসলে আমরা তো শেখাই বিষয়টা এই কারণে না। দেখেন আপনাকে কম্পারেটিভ পারফরম্যান্স কেন শেখানো হচ্ছে? বিকজ খুব সিম্পল থিং আপনি এস এ এন্টারপ্রেনিউর যখন আপনি কাজ করবেন বা আপনি যেই ফিল্ডে কাজ করেন এস এ টিচারই আপনি টিচার হলেন ধরে নিলাম। সো টিচার হলো আপনার কিন্তু সমসাময়িক অবস্থানের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে। সমসাময়িক অবস্থানের মধ্যে অবশ্যই পলিটিক্যাল সিচুয়েশন ইস আ ভেরি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। সো আমাকে এটা বুঝতে হবে যে গভর্নমেন্ট সিস্টেমটা কিভাবে চলছে। এটার সাথে এস আ সিটিজেন আমাকে কিভাবে কোঅপ করতে হবে। আমার রেসপনসিবিলিটিস গুলো কি হবে। আমি কি রাইটস গুলো পেতে পারি। এই বিষয়গুলো চলে আসে। আমি একটা আমার একটা ভেঞ্চার স্মুথলি রান করতে হলে আমার পলিটিক্যাল আমার ইকোনমিক্স এর যেমন আইডিয়া থাকতে হবে, আমার পলিটিক্স এর উপর আইডিয়া ইভেন আমার সোসিওলজির উপর আইডিয়া থাকতে হবে। সেজন্য সোসিওলজিও পড়ে। আমার মেন্টাল হেলথ ভালো থাকতে হবে। এজন্য একটা সময় সাইকোলজি পড়ানো হতো। অনেক কিছু বিষয় আছে। এগুলো কিন্তু মানে বিশ্বাস করবেন কিনা জানি না, যা শেখানো হচ্ছে এটা প্রত্যেকটা জিনিস জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। এইজন্যই শেখানো হয়। কারিকুলামটা এভাবে ডেভেলপ করার চেষ্টা করা হয়। বা আমরা রেগুলার বেসিস এ কারিকুলাম ডেভেলপমেন্ট এ কাজ করে থাকি। তো এই কারণে করা হয়। এখন যদি নাই শিখি, নাই পড়ি, জাস্ট হচ্ছে ক্লাসে গেলাম, আসলাম, কপি করে অ্যান্সার করে দিলাম। আমি যত যাই করি না কেন, যত কথাই বলি না কেন, স্যার আমি না তাদের শেখাতে পারব না। আমি কেন? কোন টিচারই শেখাতে পারব না। এবং ঠিকই এভাবে করে আস্তে, আস্তে ডিগ্রিটা পেয়ে যাবেন। ফাইনালি রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে 0। ওই জব সেক্টরে যেয়ে দেখা যাবে কিছু পাচ্ছেন না। ইনোভেশন নাই। আ একটা কথা এখন খুব বেশি শুনি, প্রচুর ভালো রেজাল্ট করা স্টুডেন্ট আসে। প্রাইভেট ইউনিভার্সিটি এখন বেশ ভালো মতো কনসিডার করা হয় বিকজ the student from those university they are smart enough, they are innovative. কিন্তু বলে কি গগ বাঁধা একই রকম। এখন দেখেন আমরা যখন সাপোজ শু কিনতে যাচ্ছি
সবগুলো শুই একই রকম। আমরা কি করবো যে র‍্যান্ডম একটা নিয়ে নেব। তো অনেকগুলো শু আছে। যদি সেটার মধ্যে একটা শু ডিজাইন ডিফারেন্ট হয়, আমরা কিন্তু ওইটার দিকে একবার হলেও চোখ যাবে এবং সেটাকে আমরা ট্রায়াল দিব বা পিক করার চেষ্টা করব। তো ওই আপনি যদি একই রকম ভাবে লিখতে থাকেন, একই রকম ভাবে অন্য আর ১০ জন আপনার ক্লাসমেটের মতোই ওরাও যেভাবে স্টাডি করছে ঠিক একইভাবে আপনি যদি ডিফারেন্টই না হন, আপনার মধ্যে ইউনিকনেস যদি না থাকে, আপনাকে কেন আমি চুজ করব? আপনাকে কেন আমি ব্যাটে নিবো বা আপনাকে আমি কেন বা ব্র্যাকে নিবো বা আমি আপনাকে কেন সাপোজ আপনি ফেলোশিপ চাচ্ছেন, আমি আপনাকে সেখানে কেন অফার করব? কিসের জন্য করব? আপনার মধ্যে কিছু একটা ডিফারেন্স থাকতে হবে। আপনার মধ্যে আপনার কাজে কর্মে আমাকে বুঝতে হবে যে ইউ আর সামথিং ডিফারেন্ট। দেন না আমি আপনাকে নিবো। আমি একটা কথা খুব প্রাউডলি বলি। আমার মধ্যে এই বিলিফটা আছে। সেটা হচ্ছে গিয়ে যে অনেকের মধ্যে আমি থাকলেও আমাকে আ আলাদা করা যায়। বিকজ there is something different quality in me যেটা অন্যদের মধ্যে নাই। এটা আমি এটা আমাকে কেউ করে দেয়নি। এটা আমি ইনবিল্ট করেছি। আমার মধ্যে আমি এটা বিল্ড আপ করেছি। এইরকম একটা কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। সেটা ক্লাস থেকে শিখতে পারেন, সেটা আদার্স ওয়েতে শিখতে পারেন। কিন্তু শিখেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ কাজ করেন। একটা বছর লকডাউনে আমরা পড়ে আছি। কয়জন স্টুডেন্ট নিজে একটু হিসেব করে বলেন তো? লকডাউনে পড়ে আছে। আমি যখন লকডাউন শুরু হয় আমার স্টুডেন্ট যারা ছিল এই সেমেস্টারে সবাইকে খুব করে বলেছিলাম যে Coursera-তে তখন কোর্স অফার হচ্ছিল। আমাদের গ্রিন ইউনিভার্সিটি থেকে এটা অফার করা হয়েছিল। বলেছিলাম ফ্রি কোর্সেস আছে, কোর্স করেন, সার্টিফিকেট পাবেন যেটা কিনা আপনি একটা সিভিতে এড করতে পারেন। ইভেন আমি আমার সিভিতে এড করেছি যে আমি Coursera থেকে কোর্স আমি এবার ইট ওয়াজ কাউন্টেড। হ্যাঁ? আমি যখন গ্রিনে ১ বছরে আমি কি করি এটা একটা প্রোগ্রেস রিপোর্ট অ্যানুয়াল একটা রিপোর্ট দিতে হয়। এপিআর যে অ্যানুয়াল পারফরম্যান্স রিপোর্ট এটা আপনারাও জবে যখন যাবেন সেখানে আমি লিখেছি যে আমি এখান থেকে এই কোর্স কমপ্লিট অনলাইন কোর্স বাট ইটস কাম ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ সিডনি না? লিখেছি তো। আপনিও কিন্তু আপনার সিভিতে এড করতে পারবেন। কয়জন করেছেন বলেন তো? সেলফ ডেভেলপমেন্ট এ কয়জন কাজ করেছেন? ইভেন আচ্ছা আমি আপনাকে বলতে পারেন, "ম্যাডাম আপনি এত বড়, বড় কথা বলছেন, আপনি কি করেছেন?" আমিও অনেক কিছু করেছি। একটা সময় যে কিছুটা দিনের জন্য স্টপ হয়ে গিয়েছি, আবার চেষ্টা করছি যে না, ঘুরে দাঁড়াতে হবে। আমাকে প্রতি মুহূর্তেই সৃষ্টিকর্তা সুযোগ দিচ্ছেন যে কিছু করো, কিছু করো। তাহলে আমি সেই সুযোগটা কেন নিব না? কেন নিব না? চেষ্টা করেন স্যার, ম্যাডাম। এইভাবে যদি গগবাঁধা ভাবে চলেন তাহলে জীবনটা গগবাঁধাই হবে। একটা মানে বড় কিছু হতে পারবেন না। বড় ড্রিম দেখেন। সেভাবে নিজেকে বিল্ড করেন। আপনি চাইলেই সাপোজ রবির সিইও কিন্তু বাংলাদেশী। দ্যা ফার্স্ট বাংলাদেশী পারসন যে কিনা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়েছে। হুম? মাহতাবউদ্দিন। উনি শেষ ড্রিম দেখেছে যে সে হবে। এর আগ পর্যন্ত বাংলাদেশে এরকম বড়, বড় বড়, বড় এমএনসি গুলোতে সিইও নিয়ে আসতো সে ফরেনার। কেন রে ভাই ফরেনার নিয়ে আসতে হবে? আমি বাঙালি আমি হইতে পারি না? আমার মধ্যে সেই শার্পনেস নেই? সেই স্মার্টনেস নেই? সে সেটা প্রুফ করেছে। প্রুফ করে তো সেখানে গিয়েছে। করেন না প্রুফ? আপনি চাইলে আপনিও হতে পারবেন। আমি বলতে চাই না আ one of my colleague, not from my department, others department. So we went to a workshop on March. Yeah, it was in March. So when he was introduced here himself, I was very impressed by his presentation. To be honest, আমি ধরে নিয়েছি most probably he's from Buet or Dhaka University. Not even আমি জাহাঙ্গীরনগরে চিন্তা করি। বিকজ আমি জানি জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা কি পড়ে কিরকম হয় আমার আইডিয়া আছে। আমি একদম ধরে নিয়েছি যে সে I was really surprised uh, he's from a ordinary private university. এজন্য বললাম ordinary, not so called that top notch private university. But his presentation was so good. He was very active. Even he was more active than other faculty members from public university.
আমি এটা বলবো। আমার কাছে ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হচ্ছে he proved himself, that's why he is here. তার সাথে কি সে যখন obviously apply করেছে তার সাথে কি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল না? ছিল। ভালো, ভালো প্রাইভেট ইউনিভার্সিটি টপ নচ স্টুডেন্টরা ছিল? ছিল। তার মধ্যে সেটা এভারেজ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে এসে সে প্রুভ করেছে নিজেকে। করে এখন সে এখানে আসতেই পারে। He has that quality. তা আমি জাস্ট আমার সারাউন্ডিংস এ বললাম। এর থেকে আরো বড়, বড় এক্সাম্পল হতে পারে। আপনি করে আসেন না একটা পিএইচডি। দেখেন আপনাকে নর্থ সাউথ নাই কিনা। আপনার একটা ভালো রেজাল্ট থাকুক, আপনি একটা পিএইচডি করে আসেন। অক্সফোর্ড থেকে পিএইচডি করেছেন। ধরে নিলাম একদম বড় ড্রিম করলাম। ক্যামব্রিজ থেকে করে আসেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে যান। খুব মানে কমন কিছু নেম বলে যাচ্ছি। টপ 10 র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে আপনি পিএইচডি করে আসেন। দেখেন তো আপনার ভালো কিছু গতি হয় কিনা। এরকম ড্রিম করেছেন কখনো? করেন। দেখবেন করতে পারবেন। ভালো করতে পারবেন। আচ্ছা, সো আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে মোনার্কি নিয়ে পড়ছিলাম। মোনার্কি আর ডিক্টেটরশিপ কাইন্ড অফ সেম থিং, মানে স্ট্রাকচারটা অনেকটা একই রকম। তো এই জন্য দুটোকে আমরা মার্জ করে পড়ছিলাম। মোনার্কি নিয়ে অনেক কথা হয়েছিল আমাদের মধ্যে, এবং মোনার্কি নিয়ে আপনাদের কাছে আমার কিছু কোশ্চেন ছিল। আচ্ছা, হ্যান্ড রেজ এসেছে। ইয়াস, সুস্মিতা বলেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা তো হচ্ছে আমি ফারান ভাইয়া কয়েকজন যদি ওভারল্যাপ এক্সাম দিতে পারিনি। হুম 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 এক্সাম শিডিউলটা যদি ম্যাম আপনি একটু যদি বলতেন। আচ্ছা, এক্সাম শিডিউল। সুস্মিতা, আমার তাহলে ক্লাসের পরে একটু কথা বলি। ওকে ম্যাম। আমাকে একটু সন্ধ্যার পরে আজকে মানে মোবাইলে কল করেন, আপনাদের সাথে ডিসকাস করে আমি একটা টাইম দিয়ে দিব। আমাদের সময় তো হচ্ছে 22 থেকে 24, তাই না? ইয়েস ম্যাম। 22 থেকে 24 আমি আমার মতো করে টাইম দিলেই তো হবে। জি ম্যাম। ওই টাইমে জাস্ট গুগল ফর্ম ওপেন করবো। ওকে ফাইন, আমি ওভার ফোনে আপনাদেরকে টাইমিংটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এক্সামের ক্ষেত্রে যারা দুটো মিলিয়ে বিলো 12 পাবেন তারাও কিন্তু মেকআপ এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। ওভারল্যাপের জন্য যারা আছেন তারা তো দিতে পারবেনই, আর যারা বিলো 12 পাবেন দুটো মিলিয়ে তারাও এক্সাম দিতে পারবেন। ইমপ্রুভমেন্ট এক্সাম যেটা, সেটাতে অ্যাটেন্ড করতে পারবেন চাইলে। ইউ ক্যান ডু দ্যাট, ওটাই বললাম। আচ্ছা, তো আমরা মোনার্কিতে ছিলাম, মোনার্কি অ্যান্ড ডিক্টেটরশিপ। আবারও বলি, দুটা আমি একসাথে মার্জ করে পড়ে দুটোকে, আগে আমি দুটোকে আলাদা পড়াতাম, আলাদা আলাদা চ্যাপ্টারই ছিল আমার। তো পরবর্তীতে এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার যেখানে আমি দুটোকে একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে পড়াচ্ছি, বিকজ আমার কাছে দুটোর কম্বিনেশন অনেক ক্ষেত্রে সেম মনে হচ্ছে। মোনার্কি নিয়ে লাস্ট ক্লাসে অনেক কথা হয়েছিল। মোনার্কির একটা এক্সাম্পল হিসেবে আমরা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি নিয়ে কথা বলছিলাম। আহ এর মধ্যে এই যে প্রিন্স ফিলিপস মারা গিয়েছে, এবং এটা উনি মারা যাওয়ার পরে আমি অনেক স্টাডি করলাম রয়্যাল ফ্যামিলি নিয়ে। যে আমি বলেছিলাম না যে আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং নাই রয়্যাল ফ্যামিলি নিয়ে, হয়তো অনেক ওই জিনিসগুলো সম্পর্কে জানলাম। তো আমরা পরবর্তীতে এটা ফাইন্ড আউট করেছিলাম যে আমরা হয়তো ভেবেছিলাম যে মোনার্কি মেবি এক্সিস্ট করে না, কিন্তু মোনার্কি কিন্তু খুব ভালোভাবে আমাদের চারপাশে এক্সিস্ট করছে, যেটা আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপের মাধ্যমে দেখেছিলাম। এবং সেখান থেকে এটাও ফাইন্ড আউট করেছিলাম যে ওয়ার্ল্ড এর যদি আমরা খুব ভালোভাবে কনসিডার করি, তাহলে 1/3 কান্ট্রিতে, ওভারঅল ওয়ার্ল্ড এর যদি 1/3 কান্ট্রিতে আমি যাই, সেখানে মোনার্কি অর ডিক্টেটরশিপ ডিরেক্টলি চলছে। সেটা কনস্টিটিউশনাল মোনার্কিও হতে পারে, অথবা হচ্ছে গিয়ে যেটাকে বলি যে ডাইরেক্ট মোনার্কি, সেটাও এখানে আসতে পারে। আচ্ছা, যেহেতু প্রিন্স ফিলিপস মারা গিয়েছে, ওখান থেকে আমি কিছু স্টাডি করে কিছু ইনফরমেশন পেয়েছি। ওখানে আমার কিছু, আমি ভুল না, মানে আমি বলেছেন যে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দোজ থিংস, সেটা সম্পর্কে জেনেছি। যেমন ব্রিটিশ পরিবারে কিভাবে হচ্ছে উত্তরাধিকারটাকে যায়। আমরা জানি যে রাজার ছেলে রাজা হয়, কিন্তু ব্রিটিশ রাজ পরিবারে এই জিনিসটা মেনটেন করা হয় না। ব্রিটিশ রাজ পরিবারে যেটা মেনটেন করা হয় যে সেটা হচ্ছে গিয়ে যে রাজা বা রানী হতে গেলে সে মানে উত্তরাধিকার সে মেইলও হতে পারে, ফিমেলও হতে পারে। তো এটাই বলতে চাচ্ছি, কিং কুইন যে কোনো কেউ হতে গেলে সে তাকে রাজ পরিবারে জন্মগ্রহণ করতে হবে, প্রথম শর্তটাই হচ্ছে এটা। তার মানে হচ্ছে যে লাইক প্রিন্স হ্যারি
উনি রাজ পরিবারের বাহিরে কাউকে বিয়ে করেছে, তো কোনো কারণে যদি সিচুয়েশন অ্যারাইজেস হয় সেখানে কিন্তু তার ওয়াইফ কুইন হতে পারবে, বিষয়টা অনেকটা এরকম থাকবে। তো ঠিক একইভাবে প্রিন্স ফিলিপস যেহেতু সরাসরি রাজবংশের অংশ না, মানে ব্রিটিশ রাজ পরিবারের অংশ না, সে অন্যভাবে আয়ারল্যান্ডের এক রয়্যাল ফ্যামিলি, সেখান থেকে তার অরিজিন, সে কারণে সে কিন্তু কখনোই কিং বা কুইন হতে পারতো, সরি কুইন, কিং হতে পারতো না, বাই মিস্টেক। সো ব্রিটিশ রাজ পরিবারের নেক্সট উত্তরাধিকারী হচ্ছে প্রিন্স চার্লস, বিকজ সে ব্রিটিশ রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে। এরপরে এইভাবে ওয়ান বাই ওয়ান এভাবে আসলে জিনিসটা যাবে, এটা জেনেছি। এবং কনস্টিটিউশনাল মোনার্কি হিসেবে, হ্যাঁ, কনস্টিটিউশনাল মোনার্কি হিসেবে আপনার হচ্ছে গিয়ে ব্রিটিশ যে আমরা যে রয়্যাল ফ্যামিলি দেখছি, সেই রয়্যাল ফ্যামিলি অর্থাৎ এখন কুইন এলিজাবেথ টু, উনি 15 কান্ট্রির হচ্ছে গিয়ে হেড, অর্থাৎ রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান হওয়ার বিষয়টাই হচ্ছে গিয়ে, যেমন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু প্রাইম মিনিস্টার না, প্রেসিডেন্ট। সো লাইক আমি এখন একটা লোন নিব বাংলাদেশের এগেনস্টে, সাপোজ আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা লোন নিতে চাচ্ছি, এই লোনটা নেওয়ার জন্য কিন্তু আমার মানে কারোর নামে লোনটা নিতে হয়। আমি বাংলাদেশের নামে লোন নিব, বাংলাদেশের কার নামে লোন নিব? সো এই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের নামে কিন্তু জিনিসটা আসে। সো এইখানে কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা একসেপ্ট করছি হচ্ছে আপনার যেটাকে বলছিলাম যে আমাদের প্রেসিডেন্টকে। ঠিক একইভাবে যেহেতু কুইন, মানে আমি যেটাকে বলছি যে ব্রিটিশ কুইন, উনি হচ্ছেন গিয়ে 15টা দেশের রাষ্ট্রপতি নিবেন, সেখানে যে নিউজিল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, সো তাদের দেশের রাষ্ট্রীয় যে সর্বোচ্চ যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটার কিন্তু হচ্ছে গিয়ে প্রধান হিসেবে এই কুইন এলিজাবেথ টু এর নাম আসবে। So এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সো আমরা টাইপস অফ মোনার্কি গুলোতে পড়েছিলাম, এবার তাদের সাথে এটা নিয়ে আমাদের একটু ওপেন ফোরাম ডিসকাশনে আসার কথা ছিল। আমি এটা একটু পরে আসবো, ক্লাসের শেষের দিকে আজকে আসবো। ক্লাসের শুরুটা আগে আজকে শুরু করি। তো আজকে আমরা আসলে কিসে যাবো? আজকে আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো এবং হচ্ছে গিয়ে আহ অন্যান্য যে বিষয়গুলো আছে ডিক্টেটরশিপের সাথে এটা কম্পারিজনে যাব। সো আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করবো, আচ্ছা একটু একটু কথা আছে জাস্ট ফর কিউরিওসিটি পারপাস, আপনারা কি অন্য কোর্সে এমন হয় যে ভিডিও প্ল্যাটফর্মে ক্লাস করেন? নো ম্যাম। নো ম্যাম। মানে No, টিচার ma'am. ভিডিওতে আসে এরকম হয়? নো ম্যাম। এরকম No, ma'am. বলা হয় না। নো ম্যাম, বাট মাঝে মাঝে আর কি আসে। আচ্ছা, মাঝে মধ্যে ভিডিও প্ল্যাটফর্ম, মানে আমি তো একদমই টোটালি ভিডিও প্ল্যাটফর্ম ইউজ করি না, এই জন্য জাস্ট ফর কিউরিওসিটি জানতে চাইলাম, আর কিচ্ছু না। আচ্ছা, ওকে, সো আমরা আজকে চলে যাব হচ্ছে ডিক্টেটরশিপটা বুঝবো। ডিক্টেটরশিপটা বুঝার পরে হচ্ছে গিয়ে আমরা মেরিটস গুলো যাব, অর্থাৎ আমরা হয়তো ভাবছি যে মোনার্কির ভালো দিক কোনো কিছু নাই, বাট অবভিয়াসলি মোনার্কি বা ডিক্টেটরশিপের ভালো দিক আছে, ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। দেন খারাপ দিকও আছে, খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো। দেন ফাইনালি হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটা কম্পারিজনে আসবো যে আসলেই সরি, মানে কম্পারিজন গুলোতে আসবো যে আসলেই আমরা যে বলছি যে এই ফর্ম অফ গভর্নমেন্টটাকে, এটা কি আসলে এক্সিস্ট করা উচিত কিনা, মানে এটা নিয়ে একটা, এই যে আমার ওপেন ফোরাম ডিসকাশন ওখানেই যাব যে আমাদের আমাদের মতামত যে অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই ধরনের ফর্ম অফ গভর্নমেন্ট চলা উচিত কিনা। আচ্ছা, সো ডিক্টেটরশিপ অলরেডি আমরা ডিসকাস করেছি, তারপর একটু বলছি যে দিস কাইন্ড অফ গভর্নমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই like in that cases the supreme power, মানে যে অথেন্টিক যে ক্ষমতা যেটা, that is lead by a single leader or a group of people or a political party or an institution or an organization, এরকম একটা বিষয় থাকবে, তখন সেটাকে আমরা ডিক্টেটরশিপ বলবো। একজন মানুষ বা কিছু অল্প কিছু মানুষ বা হচ্ছে গিয়ে একটা পার্টি বা একটা ইনস্টিটিউট যখন একটা দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন, তখন এই বিষয়টাকে আমরা ডিক্টেটরশিপ বলে থাকি। এবং ডিক্টেটরশিপ কখনোই একটা প্রপার ওয়েতে আসে না, অর্থাৎ এখানে কোনোভাবেই কোনো ইলেকশন বা আহ, মানে মানে আমি যেটাকে বলছি যে জনগণের যে মতামত যেটা, হ্যাঁ, সেটা যেটা এই বিষয়ের ভিত্তি করে কিন্তু কখনোই আমরা
একটা একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ টাইপের গভর্নমেন্ট আমরা কখনোই এখানে দেখতে পাবো না। এখন আপনি বলতে পারেন কখনো কোনো ইনস্টিটিউট কি ক্ষমতায় আসতে পারে? অবশ্যই আমরা আমাদের পাশের কান্ট্রি, নেইবারিং কান্ট্রি মিয়ানমারেই দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু একটা ইনস্টিটিউট আর্মি গভর্নমেন্ট চলে আসছে। তো সেখানে কিন্তু তারাই রুলিং পাওয়ারটা নিয়ে রেখেছে। তো ইনস্টিটিউটও কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে। এখন আসি যে monarchy-র কথাই বলি বা dictatorship-এর কথা বলি, is there any positive side of this thing? Yeah, lots of positive side আমরা দেখতে পাবো। সো আমি আসলে এখানে যেই পজিটিভ সাইড গুলো নিয়ে কথা বলছি সেটা আমি আসলে পলিটিক্যাল সায়েন্টিস্ট জন স্টুয়ার্ট মিল উনি কিছু পজিটিভ সাইড নিয়ে কথা বলেছিলেন এবং সেটা পয়েন্ট আউট করেছিলেন। আমি সেই পয়েন্ট গুলো নিয়ে এখানে কথা বলছি। সো এখানে প্রথম উনি যে পজিটিভ সাইডটা নিয়ে কথা বলেছিলেন সেটা হচ্ছে মেরিট অফ স্ট্রেংথ। স্ট্রেংথ বলতে এখানে আসলে আমি বেশি এমফাসাইজ করছি যে আমি যখন মানে একটা শক্তি থাকে, অর্থাৎ আমি যেহেতু জানি যে আমি এখানে একজনই আমি আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারিণী বা অধিকারী, আমার আন্ডারে যারা আছে তারা আমার এগেনস্টে যাওয়ার কিন্তু চিন্তা করবে না। আমার এগেনস্টে যাওয়ার চিন্তা করবে না এই সেন্সে, কারণ জানে যে এখানে মানে আমি যদি কোনো ফল্ট করি, সর্বোচ্চ ক্ষমতা যেহেতু একজনের কাছে, সুতরাং সে যেকোনো সময়ে আমাকে ক্ষমতাচ্যুত করার অধিকার রাখে বা আমি এখান থেকে যেকোনো সময়ে কিক আউট হয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় কি সবাই একইভাবে, অর্থাৎ ওই অল্প কিছু মানুষ যেহেতু ক্ষমতায় থাকে, সো আমরা হচ্ছে গিয়ে সে অল্প কিছু মানুষকে একটা অল্প কিছু মানুষ যেহেতু ক্ষমতায় থাকে, তো তারা একটা ইউনিটি হিসেবে কাজ করে তারা, এবং তাদের মধ্যে সেই শক্তিটা থাকে যে সামনে এগিয়ে যাওয়ার এরকম। এবং আরো যদি বলতে চাই, এই যে স্টুয়ার্ট মিল যে কথাটা বলেছে যে আনসিভিলাইজড পিপল, আনকালচারড পিপল, ইনডিসিপ্লিন যে পিপল গুলা আছে, হ্যাঁ, তাদেরকে যদি ডিসিপ্লিন ওয়েতে আনতে চাই, আমাদের দেশের মতো আনকালচারড আনসিভিলাইজড পিপলদের যদি ডিসিপ্লিন করতে চাই, তাহলে আমাদের দেশেও আসলে স্ট্রিক্ট ডিক্টেটরশিপ দরকার। এই যে আমি বলি আমাদের দেশে যদিও গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে, এটা আসলে দরকার আছে? চিন্তা করেন, লকডাউন দিল, কয়জন মানলাম আমরা? আমি নিজেই তো মানি নাই। জি ম্যাম, এটা তো ঠিক। আমরা কয়জন মানলাম দেখেন। আমাকে আমার এক ফ্রেন্ড সেদিন বলছিল, পরে আমি কথাটা খুব অনুধাবন করলাম, কথাটা সত্যি। আমাকে বলতেছে, দেখ তুই স্টিল না ভ্যাকসিনই দিস নাই। আমি ভ্যাকসিন পর্যন্ত দেই নাই, ভ্যাকসিন না দিয়েও দেখেন করোনাকালীন সময় দরকার হলে বাসার বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে, দরকার ছিল, সেভাবে প্রপার একটা ডিসিপ্লিনও মেনটেন করা দরকার ছিল। এখন গভর্নমেন্ট আমাদের মতো আনসিভিলাইজড পিপলদের এখন তাহলে মানুষ করবে কিভাবে? মানে আমাদের রাস্তায় নিয়ে আসবে কি করে? স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট হওয়ার জন্য এখানে গণতন্ত্র চলবে না, এখানে একনায়কতন্ত্র দরকার। তো এই আনসিভিলাইজড পিপলদের জন্য সবসময়ই এরকম হচ্ছে গিয়ে স্ট্রিক্ট গভর্নমেন্ট দরকার। তো এই স্ট্রিক্ট গভর্নমেন্টের সবচেয়ে বড় শক্তি যেটা থাকে সেটা হচ্ছে তাদের স্ট্রেংথ। ঠিক আছে, তাদের যে স্ট্রেংথটা থাকে সেটার কারণে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, তারপরে আরেকটা পজিটিভ সাইড নিয়ে আমি যেটাকে কথা বলতে পারি, এনার্জি অফ অ্যাকশন, মানে তড়িৎ কর্ম, যেটাকে আমি কর্ম বলতে পারি, যে কাজ আমি একটা বললাম এটা খুব ফাস্ট হয়ে যায়। দেখেন আমি যখন গণতন্ত্রে থাকবো, এখানে ক্ষমতাটা অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো যেহেতু পাওয়ারটা অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, সবার ওপিনিয়ন নিয়ে 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 এসে কিন্তু কাজটা করতে হয়। সো এটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়, কাজটা করতে অনেক সময় লাগে। যেমন আমরা যে পদ্মা সেতু এখন যেটা ভিজিবল দেখছি, পদ্মা সেতু কিন্তু আমাদের গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসেন, এখন যে রুলিং পার্টি যারা ক্ষমতায় আছে তাদের কথাই বলছি, উনারা যখন ক্ষমতায় আসেন তখন থেকে তারা ট্রাই করছেন এই পদ্মা সেতুর করতে। দেখেন 2012 সালে খুব বড় একটা কারাপশনের একটা অভিযোগ হলো, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পদ্মা সেতু পুরো প্রকল্পটা পোস্টপন্ড হয়ে গেল। তো সেই 2012 সাল থেকে চেষ্টা করা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক সরে দাঁড়ালো, আইএমএফ সরে দাঁড়ালো, ওন ফাইন্যান্সিং এ আমরা যাওয়ার কথা চিন্তা করবো, মানে অনেক সেখানে লুপহোল, মানে অনেক সেখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের ড্রব্যাকস ছিল বা আমরা আমরা হচ্ছে গিয়ে চেষ্টা মানে, এবং দেখেন এটা কেন হলো,
কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত তো একক সিদ্ধান্ত না। দেন আমার এটা হচ্ছে কি কমিউনিকেশন মিনিস্টারের কাছে যেতে হবে। দেন এখানে রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রিতে যেতে হবে। দেন হচ্ছে গিয়ে আমার সেখানে সেক্রেটারির কাছে যেতে হবে। দেন এডিশনাল সেক্রেটারি, দেন জয়েন্ট সেক্রেটারি, দেন আরো যেগুলো আছে ডেজিগনেশন তাদের অ্যাপ্রুভাল লাগবে। দেন সাইট ভিজিট করতে হবে। দেন ল্যান্ড গুলোকে প্রিপেয়ার করতে হবে। দেন নদী শাসন আরো কি অনেক কত কিছু বিষয় আছে এগুলোতে যেতে হবে। দেন ফাইন্যান্সিং এর বিষয় আসবে। প্রত্যেকটা স্টেপে এই টাকাটা আস্তে আস্তে করে যেয়ে দেন না ফাইন্যান্সিং এর ফাইন্যান্স হবে এবং ব্রিজটা দাঁড়াবে। এখন কথা হচ্ছে একটা কাজ যদি ১০০ জন মিলে করে সেখানে তো টাইম লাগবেই এবং কাজটা মানে কাজটা ভালোভাবে না হওয়ার পসিবিলিটি বেশি। যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখছি। যদি সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ক্লাসে ডিফারেন্ট স্টুডেন্টরা লেখেন। সেন্টেন্সটাই তো দেখা যাবে যে আমি যেটা লিখেছিলাম সেটা পাবো না। সো ডেমোক্রেসিতে যেটা হয় যেহেতু এখানে ক্ষমতাটা একজনের হাতে থাকে না বহুজনের হাতে থাকে, বহুজনের ওপিনিয়নটাকে নিয়ে আমরা এখানে কাজ করি। সো ইন দ্যাট কেসেস আমাদের হচ্ছে গিয়ে অ্যাকশনটা যেটা, হ্যাঁ? মানে খুব ফাস্ট কাজটা হয় না। এনার্জি অফ অ্যাকশনটা এখানে অভাব থাকে। কিন্তু যদি এখানে ডিক্টেটরশিপ গভর্নমেন্ট থাকতো, লাইক আমার প্রাইম মিনিস্টার চাওয়ার সাথে সাথে জিনিসটা হবে। প্রাইম মিনিস্টার বলল পদ্মা সেতু প্রজেক্ট হবে, আমরা ওন ফাইন্যান্সিং এ যাব। এখানেও কোনো মিনিস্ট্রিতেও যাওয়ার বিষয় নেই। এখানে কোনো কমিউনিকেশন মিনিস্টারের বিষয় নাই, এখানে কোনো রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্টারের বিষয় নাই, কোনো সেক্রেটারিয়েট লেভেলে যাওয়ার কোনো বিষয় নাই। আমি চাইছি পদ্মা সেতু হবে। কালকে থেকে ল্যান্ড হচ্ছে গিয়ে সার্ভে শুরু হয়ে যাবে। তার পরের দিন হচ্ছে গিয়ে নদী শাসন শুরু হয়ে যাবে। থার্ড ডে তে যে আমি ফাইন্যান্সিং কোন সেক্টর থেকে করব আমি বলে দিব বাস। ফোর্থ ডে তে কাজ স্টার্ট হয়ে গেল। বিষয়টা অনেকটা এইভাবে চলে। সো এত ফাস্ট কাজ হয়। সো এইজন্য বলছে আন্ডার দ্য ডিক্টেটরশিপ যেহেতু এখন বলবেন ম্যাডাম এইভাবে কেন হবে? কারণ আমার এগেইনস্টে বলার কেউ নাই তো। আই এম হোল্ডিং দ্য সুপ্রিম পাওয়ার। সে ফর এক্সাম্পল আমি আমার ক্লাসে সাপোজ অনেকে আজকের এই যে 10 মার্কস এর এক্সামে 4 পেয়েছেন। তার আমার এগেইনস্টে একটা কথা বলার সুযোগ আছে? কারণ সে খুব ভালো মতো জানে সে যা করছে সে কারণে সে 4 পেয়েছে। কেউ আবার আউট অফ 10 9 ও পেয়েছে, 9.25 ও পেয়েছেন হাইয়েস্ট স্কোর। সেটাও পেয়েছেন। কারণ সেও জানে যে সে যা করেছে সেই ওয়ে সে স্কোর পেয়েছে। আবার যে 4 পেয়েছে, 3.75 পেয়েছে সেও জানে যে আমি 3.75 ও না, আমি 0 পাওয়ার যোগ্য। জাস্ট আমি এই কষ্ট করে গুগল ফর্মে লিখেছি বলে কপি পেস্ট করে দিয়েছি ম্যাডাম এই 3 মার্কস দিয়েছে বা 4 মার্কস দিয়েছে। তো বিষয়টা এটা। এখানে আপনার আমার এগেইনস্টে বলার কিছু নাই তো বিকজ আই এম হোল্ডিং দ্য সুপ্রিম পাওয়ার হিয়ার। আপনি আমার এগেইনস্টে কিছু বলবেন? বলবেন ধুস কম্পারেটিভ গভর্নমেন্ট করছি পড়বো না। পড়েন না। আমার তো সমস্যা নাই। ইউ হ্যাভ নো অপশন। আপনাকে এই কোর্স আপনার যদি ডিগ্রি কমপ্লিট করতে হয়, আপনাকে এই কোর্স করতেই কমপ্লিট হবে। করে যেতেই হবে। মজার ব্যাপার বলি, I have a student on my business mathematics course, হ্যাঁ? সেই স্টুডেন্ট আল্লাহর ওয়াস্তে দিস ইজ দ্য 4th টাইম সে আমার কোর্স নিয়েছে। সে এখন মেজরের স্টুডেন্ট। সে এই সেমিস্টারে তার ডিগ্রি কমপ্লিট করে ফেলার কথা। এই বুড়াকালে এসেও তাকে বিজনেস ম্যাথ 4th টাইমের মতো নিতে হচ্ছে। সে আগের ৩ বার কি করেছে? এই যে এরকম হেলাফেলা করে নাই, সো পাস করে নাই। এখন পাস করে নাই তাকে তো আর আমি পাস করাই দিতে পারবো না। এক্সাম না দিলে তো পাস করাইতে পারবো না। তো সে দেয় নাই। এখন একদম বৃদ্ধ বয়সে এসে সে এখন বিজনেস ম্যাথ করছে বাচ্চাদের সাথে। করতে হচ্ছে। ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে তাকে। এক্সাম দিতে হবে তাকে। কারণ তার আর কোনো অপশন নাই। নাই। বিজনেস ম্যাথ না করলে তার ডিগ্রি কমপ্লিট হবে না। যতদিন বিজনেস ম্যাথ কমপ্লিট না করতে পারবে ততদিন পর্যন্ত সে ঝুলে থাকবে। সে সেটাও জানে। দ্যাটস দ্য সিচুয়েশন। কোনো কিছু নেই। সো এরকম ডিক্টেটরশিপটা এরকম একটা বিষয় থাকে যে একজনই সর্বময় ক্ষমতার অধিকারী। সে যেটা বলবে সেটাই হতে হবে। সো কাজটা খুব ফাস্ট হয়। এটাই বলতে চাচ্ছি। প্রম্পটনেস অফ অ্যাকশন ও একই জিনিস। যে কাজটার গতিটা খুব দ্রুত হয়। চাইলাম আর হয়ে গেল। বিষয়টা অনেকটা এরকম। চাইলাম খুব ফাস্ট হয়ে গেল। আচ্ছা। ইউনিটি অফ কাউন্সিল। ইউনিটি অফ কাউন্সিল বলতে বুঝি খুব গুটি কয়েক ব্যক্তি নিয়ে সেখানে মন্ত্রিসভাটা গঠিত হয়। মানে একটা কাউন্সিল থাকে যারা মিলে পুরো দেশটাকে শাসন করে। সো এখানে এগেনস্ট মানে এখানে কনস্পিরেসি হওয়ার বা ডিসএগ্রিমেন্টে যাওয়া, ডিসএগ্রি করার জায়গাগুলো খুব কম থাকে।
যেটা কিনা ডেমোক্রেটিক গভর্নমেন্টে থাকে। যে আমি যখন পার্লামেন্টে বসছি, পার্লামেন্টে কিন্তু যে 300, আমি বাংলাদেশের বেসিসে বলছি, 300 যে পার্লামেন্টারি মেম্বার আছে সবাই যে আমি প্রাইম মিনিস্টার হতে পারি, বাট আমার কথায় যে সবাই এগ্রি করবে, নো, ইট ডাজন্ট লাইক দ্যাট। আমি চাইলেই ডিসএগ্রি করতে পারি, সেটা একজন হলেও ডিসএগ্রি করতে পারি। এবং এবং সেখানে একটা বিষয় থাকে, 1/3 যদি পার্লামেন্টারি মেম্বার একটা বিলের এগেনস্টে অর্থাৎ কোনো একটা রুল মেক করছি বা কোনো একটা ডিসিশনে আসে সেটার এগেনস্টে যায়, সেই বিলই পাস হবে না, এরকম বিষয় থাকে। সো ইউনিটিটা কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্টে থাকে না, কারণ এখানে ওপিনিয়নের অনেক বড় ইম্পর্টেন্স থাকে। বাট in dictatorship or in monarchy, this kind of government, there is unity of council. Because কুইন এলিজাবেথের এগেনস্টে আমি যাব, আমি জানি আমাকে রাজ পরিবার থেকে বিতাড়িত করে দেবে, যেমন প্রিন্স হ্যারিকে বের হয়ে যেতে হয়েছে, বিকজ সে রাজ পরিবারের নিয়ম মানতে চায় নাই। রাজ পরিবারের নিয়ম মানতে না চাইলে কি হবে, তোমার মধ্যে ইউনিটি নাই, তো তোমাকে আমি আমার কাউন্সিলেই রাখবো না, সো সে রাজ পরিবার থেকে বের হয়ে আসছে। বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, কন্টিনিউটি আর একটা পজিটিভ সাইড হচ্ছে কন্টিনিউটি, কাজের একটা কন্টিনিউটি থাকে, এটা আমিও সাপোর্ট করি। যে কোনো একজন ব্যক্তির একটা নির্দিষ্ট সময় ক্ষমতায় থাকা উচিত, তাতে যে সে যে কাজটা করছে সেটা কমপ্লিট করার একটা পসিবিলিটি থাকে, বা সে কাজটা প্রপার ওয়েতে হওয়ার একটা পসিবিলিটি থাকে, সেটা যে কোনো ক্ষেত্রেই, সেটা ক্ষমতার ক্ষেত্রেও হতে পারে, সেটা একটা কোর্স নেওয়ার ক্ষেত্রেও হতে পারে। দেখেন, আমাকে এখন যদি কম্পারেটিভ গভর্নমেন্ট নিতে বলে আমি চোখ বুঝে নিতে পারি। কারণ কি না, কারণ এই কোর্সটা আমি এমন ছিল কন্টিনিউয়াস 7 সেমিস্টার নিয়েছিলাম, মানে 7টা সেমিস্টার টানা, প্রায় 2.5 বছর টানা নিয়েছিলাম, বাদ পড়ে নাই নেওয়া। আমি ম্যাক্সিমাম যে কোর্সেস গুলো নেই এগুলো সবগুলোরই একই অবস্থা, নিতে নিতে আমার এখন এমন অবস্থা আমি জানি কোন পেজের কোন লাইনে কি কি আছে, দেখে বলে ফেলতে পারি। সো এটাতে কি হয়েছে, আমার এক্সপার্টিস বেড়েছে, আমি ওয়ে আউট গুলো বের করতে পেরেছি যে হাউ আই ক্যান ডেলিভার মাই লেকচার টু দ্য ক্লাস, সো দ্যাট whenever I am like in online or offline, you will get the thing very well. ঠিক আছে, এই যে কন্টিনিউটি। আচ্ছা, একটু দাঁড়ান, একটু ওয়েট করি, নেটওয়ার্কটা একটু আনস্টেবল হয়েছে। ওকে ম্যাম। এখন ঠিক আছে। আচ্ছা, সো এই যে আমি যে ওয়ে গুলো ফাইন্ড আউট করতে পেরেছি, এটাকে আমি কন্টিনিউটি বলছি। এটা যদি আমাকে এমন করতো যে এই সেমিস্টার কম্পারেটিভ দিল, পরের সেমিস্টার সাইকোলজি দিল, তারপরের সেমিস্টার সোসিওলজি দিল, তারপরের সেমিস্টারে ধরেন ম্যানেজমেন্ট পড়াতে দিল, তারপরের সেমিস্টারে এইচআরএম পড়াইতে দিল, এইভাবে করলে আমার মধ্যে এই কনফিডেন্স বা এই প্রম্পটনেসটা আসতো না। আমি যখন একই জিনিস বারবার করছি, তখন জিনিসটা আমি আরো ভালোভাবে করতে পারবো এবং ভালোভাবে কমপ্লিট করতে পারবো। দ্যাটস কল্ড কন্টিনিউটি। ফর এক্সাম্পল, এই যে আমাদের দেশে এই জিনিসটা খুব বেশি হয়, একটা গভর্নমেন্ট যে প্রজেক্ট নেয়, বাকি অন্য গভর্নমেন্ট আসে সে প্রজেক্টটা স্টপ করে দিত। ধরে নিলাম যদি আমাদের ক্ষমতার পালা বদল হতো, পদ্মা সেতুর মুখ এতদিন আমরা দেখতাম না, বা মেট্রো রেল যতটুকু ভিজিবল দেখতে পাচ্ছি আমরা দেখতাম না। তারপরে হচ্ছে যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, কারণ কি আমাদের দেশের কমন বিষয়, আমি ক্ষমতায় আসছি তার মানে আমার আগের গভর্নমেন্ট যা করেছে সব রং ছিল, সব প্রজেক্ট বাদ দিলে আমি নতুন করে নতুন প্রজেক্ট দিব। ডেভেলপমেন্ট প্রজেক্টে আমি বলছি না ডেভেলপমেন্ট হয় না, হয়, কিন্তু এইভাবে আমাদের অ্যাকশন গুলো এরকম থাকে, সো কন্টিনিউটি থাকে না। সাপোজ এটা খুব আগে আমরা এটা খুব বেশি ফেস করতাম, গভর্নমেন্ট চেঞ্জ হতো 5 বছর পর পর, কারিকুলাম চেঞ্জ হয়ে যেত। এক গভর্নমেন্ট এসে সৃজনশীল বলছে, আর এক গভর্নমেন্ট এসে বলছে না সৃজনশীলে যাব না। এক গভর্নমেন্ট এসে বললো যে সাপোজ মুক্তিযুদ্ধের ইতিহাস এটা, আর এক গভর্নমেন্ট এসে বললো মুক্তিযুদ্ধের ইতিহাস ওইটা, এরকম বিষয়টা ছিল। মানে একটা যে প্রপার যে ইনফরমেশন পাওয়া, যেইটাই ইতিহাস হোক, আমার ইতিহাস কি এটা হেডেক না, যেটাই ইতিহাস হোক সেই ইতিহাসটাই 5 বছর পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট, রাস্তা যেখান দিয়ে হওয়ার কথা, একবার আসে মাওয়া দিয়ে রাস্তা হবে, আর একবার বলে ময়মনসিং দিয়ে রাস্তা হবে, সাপোজ। জিনিসগুলো মানে ডেভেলপমেন্টেই একটা কন্টিনিউটি থাকতো না। সো দেখা যায় যে সাধারণত ডিক্টেটর বা মোনার্ক তারা যখন ক্ষমতায় থাকে, তাদের যেহেতু ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতাটা বেশি থাকে, সো যে কোনো প্রজেক্ট তারা হাতে নিলে সেটা কমপ্লিট করার একটা বিষয় থাকে। দিস ইজ কল কন্টিনিউটি। সেটা সেটা এডুকেশন সেক্টরে হতে পারে, সেটা কমিউনিকেশন সেক্টরে হতে পারে, সেটা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট হতে পারে, সেটার একটা কন্টিনিউটি থাকে। এই বিষয়গুলো কিন্তু আমরা
ডিক্টেটরশিপ গভর্নমেন্টের ক্ষেত্রে দেখতে পারি। আচ্ছা, কনসিস্টেন্সি অফ পলিসি, এটাও কন্টিনিউটির সাথেই যায়। পলিসি কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড, ইন্টার রিলেটেড। যেমন আমি যদি লীগ গভর্নমেন্টের কথা বলি, তাদের ফোকাসিং কিন্তু তারা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখবেন, তারা হচ্ছে মানে আমি যেটাকে বলবো যে ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে বিজনেসটাকে প্রমোট করে এই টাইপের গভর্নমেন্ট। তাদের প্রজেক্ট গুলো একটার পর একটা এরকমই যে কিভাবে বিজনেস সেক্টরটাকে এক্সপান্ড করা যায়, লাইক রোডস এন্ড হাইওয়ে মেক করছে, বিজনেস সেক্টরে সাবসিডি দিচ্ছে, দেন হেভি মেটাল ইন্ডাস্ট্রি গুলোকে ওয়েলকাম করছে, এইরকম কনসিস্টেন্সি আছে। অর্থাৎ আমি যে পলিসি গুলোতে যাচ্ছি সে পলিসি গুলোতে পরের পলিসি গুলো এমন ভাবে নিচ্ছি যাতে আগের পলিসিটাকে সাপোর্ট করে আসে এবং সেটাকে আমি কন্টিনিউ করে একটা প্রপার আউটপুট পাই। এখন আসি, আমাদের গভর্নমেন্ট কিন্তু এখন যে গভর্নমেন্ট আছে obviously in some cases they are very much আমি যেটাকে কি বলবো উদাসীনতা আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এগ্রি সেক্টরে। এগ্রি সেক্টর অনেকটাই উদাসীন আমাদের গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের পলিসি এরকম। আমি বলতে চাবো অপোজিশন যারা ছিলেন তারা যখন ক্ষমতায় ছিলেন তারা আবার অপোজিট, তারা কিন্তু এগ্রি সেক্টরে সাপোর্ট দিতে বেশি পছন্দ করতেন, তাদের এগ্রি সেক্টরে সাবসিডি দিতে পছন্দ করতেন, এমন ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো নিতেন যাতে এগ্রি সেক্টরটা এক্সপান্ড করে। তারা আবার ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে উদাসীন ছিল। সো পলিসিগত ভাবে যদি আমি চিন্তা করি, একটা ডিক্টেটর যখন ক্ষমতায় থাকে তার যেহেতু ফোকাসিং পয়েন্ট এরকম ফিক্স থাকবে, পলিসি গুলো নিবে যে ওই সেক্টরটা বা ওই সর্ট অফ এরিয়াতে যাতে ডেভেলপমেন্ট হয় সেটা, সো কনসিস্টেন্সিটা থাকবে। আচ্ছা, আনডিভাইড কাউন্সিল এই একই জিনিস। আর একটা বিষয় যেটাকে আমি বলতে যাব সেটা হচ্ছে কি চটজলদি ডেভেলপমেন্ট হয়, মানে একজন ডিক্টেটর যদি ভালো থাকে সেই দেশটা খুব দ্রুত ভালো দিকে যাবে। আবার যদি ডিক্টেটর খারাপ হয় সে দেশটা কিন্তু ডেভেলপমেন্টও সেভাবে হবে না। যেমন আমি এক্ষেত্রে কিউবার কিছু এক্সাম্পল আনতে চাই বা ল্যাটিন আমেরিকার কিছু কান্ট্রির এক্সাম্পল। ভেনেজুয়েলা ম্যাম। হ্যাঁ, ভেনেজুয়েলার বা ল্যাটিন আমেরিকার কান্ট্রি গুলোর আমি কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্সাম্পল আনতে চাই। সেখানে যদিও মার্কসিজমটা অনেক বেশি চলে, যেটা সোশ্যালিজম যেটাকে আমরা বলছি, সোশ্যালিস্ট কান্ট্রি, অর্থাৎ সমাজতন্ত্রের প্রভাবটা অনেক বেশি, কিন্তু সেখানে কিন্তু কাইন্ড অফ ডিক্টেটরশিপ ছিল অনেকদিন, স্টিল নাও আছে। বা ইন সাম কেসেস আপনারা যদি মিশর বা সিরিয়া বা লিবিয়া এদের ডেভেলপমেন্টটা দেখেন, আজকের যে লিবিয়া যদি এখন ওদের ইকোনমিটা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে, বা আজকে যে সিরিয়া বা আমরা যে মিশর দেখছি, 1960s এ কিন্তু এত ডেভেলপ মিশর ছিল না বা সিরিয়া ছিল না। একজন ডিক্টেটর ক্ষমতায় এসে কিন্তু সিরিয়ার ইকোনমিটাকেই চেঞ্জ করে দিয়েছে। একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত হি অর শি ওয়াজ ভেরি গুড লিডার। দেন ক্ষমতার লোভ যেটা আমরা বলি সেটার কারণে সে হয়তো আপনার কারাপশনের দিকে চলে গেছে, সেটা অন্য কথা। কিন্তু যতদিন ভালো ছিল লিবিয়া কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বা সিরিয়া কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, ওদের ইকোনমি বেশ স্ট্রং একটা ইকোনমি ছিল। এটাই বলতে চাচ্ছি যে একজন ডিক্টেটর চাইলে একটা দেশকে বা একটা মানে একটা রয়্যাল ফ্যামিলি চাইলে একটা দেশকে কিন্তু বা একটা সর্ট অফ এরিয়াকে কিন্তু খুব ভালো পজিশনও নিতে পারে, আবার খারাপ ভাবেও নিতে পারে। যেমন আমরা তো হিস্ট্রি পড়ি, মুঘল সাম্রাজ্যে যদি খেয়াল করে দেখেন দেখবেন যে আকবরের সময় যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছিল, আবার তার পুত্র জাহাঙ্গীরের সময় কিন্তু সেরকম কোনো ডেভেলপমেন্টই হয় নাই। আবার আওরঙ্গজেবের সময় যে পরিমাণ ডেভেলপমেন্ট, আমি যদি শাহজাহান এন্ড আওরঙ্গজেবের মধ্যে কম্পেয়ার করি, শাহজাহানের সময় যে পরিমাণ ডেভেলপমেন্ট বা যে পরিমাণ ভারতবর্ষ যতটা এক্সপান্ড করেছে, আওরঙ্গজেব কিন্তু তার থেকে বেশি ভারতবর্ষকে শক্তিশালী করেছিল। তো এটা আসলে ডিপেন্ড করছে হু হু রুল। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি যে একজন ভালো ডিক্টেটর হলে কিন্তু একটা দেশের খুব ভালো মতো ডেভেলপমেন্ট পসিবল। সো এই যে একই কথা, আনসিভিলাইজ আনকালচার পিপল লাইক আস, আমাদের ঠিক করার জন্য এরকম একজন শক্ত হাতে বজ্রকণ্ঠ দরকার। আমি রিসেন্ট টাইমে এই লকডাউনের শুরুতে প্রাইম মিনিস্টার ফেসটা দেখে, যেদিন হচ্ছে গিয়ে আমি মনে হয় লাস্ট ক্লাসে এটা বলেছিলাম,
যে যেদিন শপিং মল উনি ওপেন করে দিবেন, বললো যে কালকে থেকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত শপিং মল ওপেন থাকবে। উনার ফেস দেখে বিলিভ মি, আমি কিন্তু একটু লিবারাল চিন্তা করি। আমি যে আমাদের গভর্নমেন্টকে অন্ধভাবে সাপোর্ট করি তাও না, আবার অপছন্দ করি তাও না। ভালো কাজ করলে অবশ্যই সেটা ভালো বলি, খারাপ করলেও সেটা খারাপ বলি। বিশ্বাস করেন সেদিন আমার প্রাইম মিনিস্টারের জন্য প্রচন্ড মন খারাপ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে সে জাস্ট এটাই বুঝতে পেরেছে যে এই বাঙালিকে মানুষ করা আমার পক্ষে সম্ভব না। যে নিজের ভালো বুঝে না, সেই সেই দেশের মানুষকে কিছু করা যাবে না, ছেড়ে দিচ্ছে সে। দেখেন, খুব সিম্পল কথা, বেশি না 7 দিন যদি আমরা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করি, করোনা স্প্রেড হবে? হ্যাঁ, ট্রু। আমি 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 অ্যাজ এ ইকোনমিস্ট এটা খুব ভালোভাবে বুঝি। যারা লোয়ার ইনকাম পিপল, একদম যারা দিন আনে দিন খায়, হ্যাঁ হ্যাঁ, তাদের খুবই কষ্ট হয়ে যাবে এই 7 দিন ঘরে থাকা। সেক্ষেত্রে আমরা কি করণীয়? যারা একটু হাই ইনকাম পিপল আছে তারা সাপোর্ট করতে পারি। 7টা দিন, শুধুমাত্র 7টা দিন একটু চিন্তা করেন তো, সবকিছু বন্ধ, সবাই সবার ঘরে। করোনা এইভাবে স্প্রেড হবে। কালকে 83 পিপল মারা গেছে। আপনার কি ধারণা এটা একটা খুব, এটা তো হচ্ছে সরকারি হিসাব, বেসরকারি হিসাব চিন্তা করেন তো তাহলে। করোনা সিনড্রোম নিয়ে অনেকে মারা যাচ্ছে, যেটা হিসেবেই আসছে না। 7টা দিন যদি আমরা নিজ ঘরে থাকি, হ্যাঁ আমি আমার অবস্থান থেকে, আমার পাশে ধরেন একটা লো ইনকাম পিপল থাকে, আমি তাকে 7টা দিন একটু খাওয়ার ব্যবস্থা করি না? আল্লাহও তো আছেন উপরে, প্রতিবেশীর হক বলেও তাটা বিষয়, আমি সেটা দেখেই চিন্তা করি। 7টা দিন আমি ঘরে থাকলাম, প্রপার যে সেফটি যেটা মেনটেন করা সেটা করলাম। বাংলাদেশে তো সবাই গরিব না। একটা ফ্যামিলি যদি আরেকটা ফ্যামিলির দায়িত্ব নেয়, একটা ফ্যামিলি যদি চিন্তা করে যে আরেকটা লো ইনকাম ফ্যামিলির এই 7টা দিনের জন্য লকডাউন দিবে, 7টা দিনের জন্য ওর যা খাবার লাগে আমি সেটা প্রোভাইড করলাম, এইটুকুই তো, খাবারের বাইরে তো আর কিছু না, হয় না? নাহলে আমি অর্ধেক খেলাম, আমার ভরপেট খাওয়া লাগবে না, ভরপেট না খেয়ে আধ পেট খেয়ে বাকি আধ পেট আমার প্রতিবেশীকে দিলাম, একটা প্রতিবেশীকে দিলাম। সম্ভব কিনা বলেন? স্ট্রিক্ট জি ম্যাম, লকডাউন মেনটেন অবভিয়াসলি। করে এভাবে চিন্তাও করব না। নিজেরটা শুধু নিজে চিন্তা, ওই যে আমরা সেলফিশ, নিজেরটা শুধু নিজের ভালোটা চিন্তা করব, আমাদের দেশে লকডাউন দিয়ে কাজও হবে না, এইভাবে স্প্রেড হতে থাকবে। এবং আমি আজকে আমি আমার ক্লাসে বললাম, নেক্সট উইকে ডেথ রেট আরো বাড়বে, যে হারে ইনফেক্টেড হচ্ছে মানুষ, যে হারে আমাদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা, আরো বেশি ইনফেক্টেড হয়। আমি বললাম না যে আমি আমি নিজে লকডাউন, মানে আমার খুব ইমার্জেন্সি প্রয়োজন ছিল, আমার একটা আম, আম, ইয়া করতে হবে, এটাকে কি বলে, পোস্ট অফিসে যেতে, পার্সেল মানে একটা পোস্ট করতে হবে। আমি এটা করতাম না যদি আমার সময় থাকতো, আমার সময় নেই, লকডাউনের মধ্যে সেখানে সময় বাড়ায় নাই, তো আমাকে পোস্ট করতেই হলো। আমি পোস্ট অফিসে যে আই ওয়াজ লিটারেলি সারপ্রাইজড, এত মানুষ। আমি লিটারেলি সারপ্রাইজড। এবং আমার সবচেয়ে খারাপ যেটা লাগে, ছোট বাচ্চা কোলে নিয়ে আসছে, 1-1.5 বছর বয়সে, বাচ্চার মুখে তো মাস্ক নাই, বাচ্চারা কি ইনফেক্টেড হয় না? জি ম্যাম, প্রচুর হচ্ছে তো। বাচ্চা থেকে আপনি ইনফেক্টেড হতে পারেন না? হইতেই তো পারেন। মানে কি বলবো, বলার কিছু নাই। আচ্ছা, সো এটাই হচ্ছে বিষয়। তো আমাদের প্রাইম মিনিস্টারের জন্য খুব খারাপ লেগেছে সেদিন, যে যখন বলছে যে লে, আমার কাছে ওনার ফেসটা থেকে এটাই মনে হচ্ছে যে নে বাঙালি ছেড়ে দিলাম, আর যা খুশি তাই করেন, এরকম হচ্ছে বিষয়। সো এরপরে চলে যাব হচ্ছে ডিক্টেটরশিপের কি শুধু পজিটিভ সাইড আছে? আমাদের এখন মনে হচ্ছে হ্যাঁ ডিক্টেটরশিপ মানে খুব ভালো, অবভিয়াসলি ভালো ইন সাম কেসেস, আবার অনেক সময় ভালোও না। তো এবার খারাপ দিকটা নিয়ে একটু আলোচনা করি। সো দেয়ার আর লটস অফ পজিটিভ সাইড আছে, পজিটিভ সাইড গুলো পয়েন্ট আউট করে দিয়েছি আমি, পয়েন্ট গুলো নিয়ে বলি। সো প্রথম পয়েন্টটা যেটা বলছি, ইট ইজ ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এ কান্ট্রি আন্ডার এ মনার্কি or I can say dictatorship. Yeah, একটা সময় যেটা হয় যে, দেখেন আমি ধরেন এইবার আসি, আমি সারা জীবন যদি কম্পারেটিভ গভর্নমেন্ট পড়াতে থাকি,
তাহলে কি হবে? আপনারা কিন্তু কোনো ভেরিয়েশন পাবেন না। ঠিক আছে? আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, অনেক ভালোভাবে পড়াচ্ছি। কিন্তু আমার কি হবে? তখন একটা সময় আমার মধ্যে একটা বিষয় চলে আসবে যে আই এম দ্য বেস্ট আর আই নো দ্য বেস্ট, বা আমিই মনে হয় সবচেয়ে ভালো জানি। আমার থেকেও যে ভালো জেনে কেউ পড়াতে পারে, এই জিনিসগুলো আমার মধ্যে থেকে চলে যাবে না? সো বিষয়টা যেটা হওয়া উচিত এই ক্ষেত্রে আসলে যে এখানে একটা সর্ট অফ টাইম পরে চেঞ্জেস আসা উচিত এবং আ ভেরিয়েশন আসা উচিত। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই ভেরিয়েশন এর কারণে কিন্তু পলিসিগত পরিবর্তন আসবে। আ এই যে আমি বললাম যে একটা সরকার হয়তো ক্ষমতায় এসে ম্যানুফ্যাকচারিং সেক্টর ডেভেলপমেন্ট করলো। আরেকটা সরকার ক্ষমতায় এসে আপনার এগ্রি সেক্টর ডেভেলপমেন্ট। সো there will be a balancing situation in that cases. But if there is a dictator or there is a monarch, it's really difficult to change the structure of that economy. একটা সেলফিশ একটা মানে ম্যানিপুলেট একটা ইকোনমি ক্রিয়েট হয়ে যায়। এরকম একটা বিষয় হয়ে যায়। এবং সেখানে কিন্তু স্ট্রং অপোজিশন থাকে না যে যাদের মাধ্যমে আমি এই ক্ষমতার পালাবদলটা করব। যেমন হচ্ছে গিয়ে আমি যদি মিয়ানমারের কথা বলি, মিয়ানমারে স্ট্রং কোনো পলিটিক্যাল পাওয়ার নাই যে সেখানে আবার এই আপনার আর্মি গভর্নমেন্টের এগেইনস্ট এ তারা স্ট্রাইক করবে। সে কারণে বারবার আর্মি গভর্নমেন্ট ক্ষমতায় আসে। একটা সময় কিন্তু পাকিস্তানে এই সিচুয়েশন ছিল। পরবর্তীতে কিন্তু পাকিস্তানে খুব স্ট্রং পলিটিক্যাল একটা রেভলিউশন হয়েছে। সে কারণেই কিন্তু পাকিস্তানে এখন খুব সহজে আর্মি রান গভর্নমেন্ট আসছে না। মিলিটারি যে পাওয়ার যেটাকে আমি বলছি সেটা আসতে পারছে না। দ্য রিজন ইজ দ্যাট। আচ্ছা, তারপরে আসি মোনার্কির কথা যদি বলি, আমি তারপরে এটা ডিক্টেটরশিপে আসবো। মোনার্কিজ আর সাপোর্টেড বাই দ্য লোকাল ট্যাক্স পলিসি। এই যে রয়্যাল ফ্যামিলি গুলোর কথা যদি আমি বলে থাকি, আমি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে দেখলাম যে আসলে ব্রিটিশ যে তারা যাতে লাক্সারির মধ্যে থাকে এটা কিভাবে প্রোভাইডেড হয়। আমি দেখলাম যে এখানে গভর্নমেন্ট থেকে একটা ফান্ড আছে যেটা দেওয়া হয় যেহেতু তারা রয়্যাল ফ্যামিলি বিলং করে, একটা সময় গ্রেট ব্রিটেন পুরোটাই শাসন করতো। তো সেই বেসিসে তাদেরকে একটা একটা কমিটমেন্ট আছে, সেই ওয়াইজ কনস্টিটিউশন ওয়াইজ তারা একটা ভাতা পান, এরকম একটা বিষয় আছে। তখন আমার মনে হলো তার মানে আমি ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্সের টাকাটা রয়্যাল ফ্যামিলির কাছে চলে যাচ্ছে। আমার টাকায় তারা হচ্ছে গিয়ে এরকম রাজকীয় জীবন যাপন করছে। বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। তো এটাই হয়ে যায় যে মোনার্কি যেটা বলছে তাদের তো নিজস্ব কোনো আর্নিং সোর্স নাই। তাহলে তারা কিভাবে এরকম লাক্সারি লাইফ লিড করছে? আমার আপনার টাকায় লোকাল ট্যাক্স পলিসির মাধ্যমে। ঠিক একইভাবে যখন আমি একজন ডিক্টেটরের কথা বলবো, সে যখন একা ক্ষমতায় থাকবে তার তো কারো কাছে জবাবদিহিতা করার বিষয় নাই, অ্যাকাউন্টেবিলিটি তো নাই। তখন কি হবে? সে যেই লাক্সারি লাইফটা লিড করবে সেটা জনগণের টাকায় করছে না, জনগণের ট্যাক্সে করছে না। নাকি বোঝাতে পেরেছি বিষয়টা? যেমন আমরা জি হয়তো ম্যাম। শুনে থাকি কিম জং উন খুব লাক্সারি লাইফ লিড করে, সে একজন ডিক্টেটর। তো সে কি নিজে আর্ন করছে, নিজে জব করছে, করে সেখান থেকে টাকা আর্ন করে লাক্সারি লাইফ লিড করছে না বিজনেস করছে? কি করে সে? করেটা কি? ট্যাক্সের মাধ্যমে লাইফ করে। একটা দেশের ক্ষমতা ধরে রেখেছে শক্ত করে। জি তো ম্যাম। সেখান থেকে যে গভর্নমেন্টের কাছে যে ট্যাক্স পাচ্ছে সে ট্যাক্সে চলছে। খুব ইজি। এটাই বলতে চাচ্ছেন। So এই ঘটনাটাই ঘটছে। আচ্ছা। দেন হচ্ছে গিয়ে যেটাকে বলে যে মোনার্কিটা আসলে একটা সময় থাকে না। অর্থাৎ ভালো রাজতন্ত্র যেটাকে আমরা বুঝি, যেখানে জনগণের কথা চিন্তা করা হয়, এটা আসলে থাকে না। কারণ কি? আমি যেই দেশের নাগরিক হই না কেন, ক্ষমতার লোভটা এত বড় একটা বিষয় যে সেটা একটা সময় টাইরানিতে রূপান্তর হয়। অর্থাৎ অরাজকতা যেটাকে বলে সেটাতে রূপান্তর হয়। যেমন এখানে চায়নার আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে চায়নায় একটা সময় ডিক্টেটর ছিল। সো সে সে যখন ৩৪ বছর ক্ষমতায় ছিল তার সময় প্রায় 75 মিলিয়ন পিপল বলা হয় যে সে মেরে ফেলেছে। ৭৫ লক্ষ মানুষ মারা গেছে তার সময়ে। বিভিন্ন কারণে তার বিভিন্ন ক্রুয়েল ডিসিশন এর কারণে যে সে তার ক্ষমতাকে ধরে রাখতে। বা আমি হিটলারের কথা জানি বা আমরা নেপোলিয়নের কথা জানি। তারা যখন ক্ষমতায় ছিল কুখ্যাত ডিক্টেটর, এইজন্য এখানে বলছি যে তারা
অনেক মানুষ হত্যা করেছে ক্ষমতাটাকে মানে মানে এটা করতে। সো আসলে মোনার্কির কথাও যদি বলি বা ডিক্টেটরশিপের কথাও যদি বলি, এটা আসলে জনগণের জন্য যে কাজ করা যে বিষয়টা, এটা সবসময় থাকে না। একটা সময় এটা ডেভিয়েট হয় এবং ডেভিয়েট হয়ে এটা হচ্ছে গিয়ে অরাজকতা যেটা টাইরানি যেটা, সেটাতে কিন্তু এটা আপনার ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, ক্ষতিকর দিকে চলে যায় আর কি। হ্যাঁ, 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 ঠিকই বলেছেন। তারপরে যেটা বলছি যে সাকসেশন উইদিন monarchy does not guarantee the competency। আচ্ছা, কম্পিটেন্সি বোঝাচ্ছি যে এই যে রাজার ছেলে রাজা হবে। এখন সাপোজ আমি বললাম যে কুইন এলিজাবেথের পরে প্রিন্স চার্লস ক্ষমতা আসবে, আমি নিজেই তো চার্লসকে পছন্দ করি না, তার ক্যারেক্টারেরই ঠিক নেই। সেই লোক কিভাবে একটা কিং হয়, 15 কান্ট্রিজ এ সে হেড হয়, আমি নিজেই তো তার উপর ভরসা করতে পারছি না। সো আমি যে ওয়েতে মোনার্কিতে বা ডিক্টেটরশিপে যে ওয়েতে একজনের পর আরেকজন ক্ষমতায় আসে, ইট ডাজন্ট মিন যে ক্ষমতায় আসবে সে একজন কম্পিটেন্ট পার্সন হবে। তার মধ্যে শাসন করার ক্ষমতা নাই থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। তারপরে যেটা হয় যে খুব ভালোভাবে একটা ক্লাস ডিসক্রিমিনেশন আমরা সেখানে কিন্তু দেখতে পাই। অর্থাৎ ইনকাম ইনকাম ডিসক্রিমিনেশন যেটা, অর্থাৎ হাই ইনকাম পিপল, খুব একটা গ্রুপ অফ পিপল তারা খুব ভালোভাবে থাকে, তারা হচ্ছে গিয়ে সবকিছু উপভোগ করে, আর ম্যাক্সিমাম পিপল তারা হচ্ছে বিলো পভার্টি লাইন হচ্ছে গিয়ে লাইফ লিড করে। এই বিষয়গুলো কিন্তু আমরা আপনার মোনার্কি বা ডিক্টেটরশিপে যখন ক্লাস ডিসক্রিমিনেশন যেটা, সেটা কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পারি। আচ্ছা, তো এখন তাহলে কথা হচ্ছে কি আমরা আসলে কোন ফর্ম অফ গভর্নমেন্টে যাব, এটার নিয়ে আমরা একটা ডিসকাশনে যেতে পারি। তো এটা নিয়ে আসলে আজকে ওইভাবে কথা বলবো না, আজকে এখন যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে যে এতক্ষণ আমরা অনেক ডিসকাশনই করলাম। আপনাদের কাছে আমার আসলে এখন যেটা কোশ্চেন সেটা হচ্ছে, লাস্ট ক্লাসে আমি যেটা নিয়ে বলেছেন যে নিজেরা একটু চিন্তা করব, সেখান থেকে আজকে আপনাদের কাছে আমি জানতে যাব, সেটা হচ্ছে যে এই যে ডিক্টেটরশিপ নিয়ে আমরা কথা বলেছি, এই বা মনার্কি নিয়ে যে কথা বলেছি, আদৌ কি এই ধরনের গভর্নমেন্ট এক্সিস্ট করা উচিত? মানে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ডিক্টেটরশিপ কি এক্সিস্ট করা উচিত কি উচিত না? আপনার মতে মনে হতে পারে এক্সিস্ট করা উচিত, যদি উচিত হয় রিজনটা বলবেন, যদি উচিত না হয় মানে একটা রিজনিংটা বলবেন। ম্যাম আমার কাছে মনে হচ্ছে উচিত, কারণ ওই যে যে প্রক্রিয়াটা হয়, বিভিন্ন কাজের যে প্রক্রিয়াটা, ওইটা অনেক দ্রুত সম্পন্ন হওয়ার পসিবিলিটি থাকে এজন্য। তো ইন দ্যাট কেসেস রনি হচ্ছে ডিক্টেটরশিপটাকে সাপোর্ট করছে। ম্যাম আমার আমিও মতে সাপোর্ট আচ্ছা, আমাদের ওয়ান বাই ব্রেকের ওয়ান যে আসি, বলছিলেন। আমি ওয়ান বাই ওয়ান আসি। হ্যাঁ, হ্যান্ড রেজ করেন, আমি হ্যান্ড রেজ ওয়াইজ অ্যান্সারে যাব। আচ্ছা, মিরাজ হ্যান্ড রেজ করেছেন, ওনার কাছে শুনি। ম্যাম আমার মতে হচ্ছে এটা উচিত, বাট আমাদের হচ্ছে ডিক্টেটরশিপে যেমন এখন বর্তমানে দেখা যাচ্ছে একই নেতা বারে বারে হচ্ছে ইলেক্টেড হচ্ছে, কিন্তু এটা না হয়ে যদি আমাদের ডিক্টেটরশিপে এমন হয় যে প্রতি 4 বছর পর চেঞ্জ হবে, মানে যে সময় চেঞ্জ হওয়ার কথা ওই সময় যে এক্সিস্টিং নেতাটা বা যে এক্সিস্টিং মানুষটা ছিল উনি আর হতে পারবে না, নেক্সট আরেকজন হবে, সেক্ষেত্রে হয়তো জিনিসটা আরো ভালো হবে, যে করাপশনটা ওইটার পসিবিলিটিটা কম থাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে গিয়ে হ্যান্ড রেজে দেখতে পাচ্ছি বোরহান উদ্দিন। জি ম্যাম, আমার মতে হচ্ছে ডিক্টেটরশিপ 2021-এ আসলে না থাকাটাই বেটার। কারণ আচ্ছা, আপনি এখনকার মানুষদের ডিসএগ্রি করছেন, ওকে। হ্যাঁ জি হুম। ম্যাম, আর এটা পিছনে রিজন হচ্ছে যে আমাদের মাইন্ডসেট। আমরা যেভাবে আমাদের মাইন্ডসেট গুলোকে ডেভেলপ করেছি লিবারাল হিসেবে, আমি এখনকার সময়ে আপনি কখনোই ডিক্টেটরশিপটাকে খুব ভালোভাবে নিতে পারবেন না, যেটা আজ থেকে 50 বছর আগে নিতে পারতো মানুষ খুব সহজে। বাট এখন মানুষ এতটা লিবারাল ভাবে চিন্তা ভাবনা করে সবকিছু, এটা নেওয়া মানে কখনো পসিবল নয়। স্লেভারি একটা কিন্তু বিষয় চলে একটা আসে, বিষয় বা থেকে যায় এবং হ্যাঁ, মানুষ হ্যাঁ, তার নিজের আমাদের যে মতামত নিজের গুলো চিন্তা এক্সপ্রেস করতে চেতনা তো, পারবে না। হ্যাঁ, 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 বলেন বলেন। তো এটা হচ্ছে বড় বড় বার্ডেন আসলে এই ক্ষেত্রে চেতনার জায়গা থেকে আসলে। তো আমি মনে সো করি না 2021-এ এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট। এই যে আমি, আচ্ছা একটু বলিনি আমি কোশ্চেনটা কেন জানি, দেখেন এই প্রশ্নটা যদি করি, এই উত্তরটাও যদি দেন, ইটস অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে আমি মানতে পারছি না, বিকজ আমাদের মাইন্ডসেট, আমরা এখন অনেক বেশি এডুকেটেড,
সো আমি নিজেও কিন্তু মানতে পারবো না, কেউ যদি এসে বলে যে আমার ইনকাম ট্যাক্স দিতে হবে 50%, আমি সন্ধ্যা 7টার পরে বাসার বাহিরে বের হইতে পারবো না। ডিক্টেটরশিপে অনেকটা এরকম রুলস এন্ড রেগুলেশন থাকে, বা লাইক আমাকে ম্যান্ডেটরি পর্দা মেইনটেইন করতে হবে ইসলামিক যদি ডিক্টেটর হয়। হ্যাঁ, আমাকে এক্স্যাক্টলি আমার ম্যাম। আমার ইচ্ছা হলে আমি পর্দা মেইনটেইন করবো, আমার ইচ্ছা হলে আমি করবো না, আমার ইচ্ছা হলে আমি সন্ধ্যা 7টায় বাসায় বের হবো, না হলে বের হবো না। টোটালি ইয়েস আপ টু ম্যাম। মি। আমি দেশের জন্য, মানে আমি ওই যে আমরা যে রাইটস গুলো ছিল, আমি অন্য কারো রাইটের এগেনস্টে না গেলেই তো হলো, মানে আমার অ্যাক্টিভিটিস দ্বারা অন্য কোনো রাইট খর্ব না হলেই তো হইলো, সিভিল রাইটস যেটাকে বলছি, সেটা না হলে হলো। এই বিষয়গুলো, এই মাইন্ডসেট কিন্তু আমাদের মধ্যে চলে আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রেই মানতে পারি না। আচ্ছা, দেন হচ্ছে শেখ আবু সুফিয়ান পারভেজ। ও সরি ম্যাম, আমি মিউট ছিল। ম্যাম, আমার মনে হয় যে ইন এ সেন্স কিছু কিছু ক্ষেত্রের দিক থেকে এটা করাটা বেটার হবে, আর কিছু কিছু দিক থেকে না। যেমন আমরা যদি একটু আমাদের ইতিহাসের পিছন দিকে দেখি, এরশাদও কিন্তু ডিক্টেটরশিপ আমাদের দেশে প্রণয়ন করেছিলেন। আর ওই সময় যেটা দেখা যায়, প্লিজ ডোন্ট মাইন্ড, মানে আমরা জাতি হিসাবে না এইটা ইন এ সেন্স করা উচিত। কেন? এরশাদ যখন ডিক্টেটরশিপটা আপনার হচ্ছে সে কায়েম করছিল, তখন দেখা যাচ্ছে আপনি একটা চিপস খেয়ে রাস্তায় চিপসের প্যাকেটটা ফেললে ঠিকই হচ্ছে আশেপাশে কেউ যদি দেখে যারা হচ্ছে অথরিটির সাথে যুক্ত, তারা কিন্তু আপনাকে শাসন করছে যে এই জিনিসটা কেন করলেন। সো ইন এসেন্স ওইটা কিন্তু ভালো ছিল। আর আমাদের দেশের যে অবস্থা, আমাদের যে মানে যেই দেশে আমরা আছি, যেখানে হচ্ছে লকডাউনের মধ্যে নিজে ভালো থাকার জন্য আপনাকে সরকার থেকে চাল দেওয়া হচ্ছে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, আর সেইটা আপনি মাটির নিচে চাপা দিয়ে রাখছেন নিজের কথা চিন্তা করে। সো ইন এ সেন্স ডিক্টেটরশিপটা দেখা যায় যে ওই ক্ষেত্রে করা বেটার, যে হ্যাঁ আপনি ডিক্টেটর যেহেতু, আপনি হচ্ছে এমন ভাবে আপনার নিয়মটা কায়েম করবেন সবার যাতে সম অধিকারটা বন্টন হয়। সো ওই ক্ষেত্রে আমার মতে ঠিক আছে, এন্ড আমি ডিক্টেটরশিপটাই প্রিফার করব। আবার দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি এসে ডিক্টেটরশিপ নিয়ে যে আমি আমার মতো চলবো, এই যেমন একটু আগে কিম জং উনের কথা বলা হলো। কিম জং উন কিন্তু খুবই হচ্ছে পশ লাইফ লিড করে। লাইক সে হচ্ছে গিয়ে যেই রকম ব্র্যান্ডেড স্মোক করে, তার এক একটা স্মোক করে যে এক একটা সিগারেট দাম 5000 USD, $5000 নাকি। এন্ড ইভেনচুয়ালি সে যা ড্রিঙ্ক করে এগুলো কিন্তু হচ্ছে সে আহ তার যে জনসাধারণ আছে তাদের থেকেই কিন্তু নিয়ে করতেছে, মানে তাদের ট্যাক্সের টাকা নেই। তো ওই ক্ষেত্রে আবার এটা রং। সো একজন ডিক্টেটর হতে হলে সে যদি পারফেক্টলি ডিক্টেটর, যেমন আমরা একটু আগে আপনি যে বললেন আমাদের ধর্মের কথা, ওই ক্ষেত্রে যে খেলাফত কালে কিন্তু ডিক্টেটরশিপটাই ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডিক্টেটরশিপে ছিলেন, তিনি কিন্তু নিজের কাঁধে চালের বস্তা আটার বস্তা নিয়ে উনি হচ্ছে তার যেই প্রজাদের সরকারি কোষাগার থেকে দরজায় নিয়ে জি যার দরকার নিডি, যাকে খুঁজে বের জি করতেন জি জি মনে তো হতো, তাকে তখনও সে কিন্তু নিজে পৌঁছে ডিক্টেটরশিপ দিতেন। ছিল। জি ম্যাম, তখনও ডিক্টেটরশিপ ছিল, আর ওইটাকে আমরা বলতে পারি পারফেক্ট ডিক্টেটরশিপ। কজ মানে এমন না যে যার আছে সে হচ্ছে গিয়ে আরো খেয়ে যাচ্ছে, আর যার নেই সে একদম না খেয়ে মরছে। সো পারফেক্ট ডিক্টেটরশিপ হলে অ্যাকচুয়ালি দরকার আছে আমাদের জাতি হিসাবে। কজ আমরা হচ্ছে গিয়ে খেলার নাম বাবাজি ওই টাইপের জাতির অন্তর্গত। আপনাকে যদি একটু পুশ করা হয় আপনি হচ্ছে নিয়ম মতো চলেন, পুশ না করলে ইভেনচুয়ালি যে কিছুদিন আগে মিমি বের হলো একটা, যে আপনি যে মাস্ক নিয়ে বের হন নাই, আপনার হচ্ছে করোনার কোনো ভয় নাই, আর মহিলা বলতেছে শি ইজ লাইক আমরা জর্দা দিয়ে পান খাই, আমাদের করোনার হওয়ার পসিবিলিটি নেই। সো এই ক্ষেত্রে তো দেখা যায় তার যদিও শিক্ষার অভাব আছে, বাট সেইখানে কিন্তু দেখা যায় যে পার্শ্ববর্তী অনেকগুলো দেশ দেখলে তাদের শিক্ষার অভাব থাকলেও তারা বুঝতেছে যে আমাদের কি ইনিশিয়েটিভটা নেওয়া উচিত, মানে ইনিশিয়েটিভ গুলো সে ঠিক মতো নিচ্ছে। সো ওই ক্ষেত্রে আমাদের জাতি হিসাবে আমাদের জন্য ডিক্টেটরশিপ কায়েম করা উচিত, যেটা পারফেক্ট ডিক্টেটরশিপ হওয়া উচিত। সেই ওকে, দেন হচ্ছে, ম্যাম একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ম্যাম, চায়না তো ওয়ান পার্টি গভর্নমেন্ট, তো এটার কি আসলে ডিক্টেটরশিপের মধ্যে পড়ে? কারণ ওরা ওদের প্রেসিডেন্ট তো চেঞ্জ কমিউনিজম হয়। বলে। আমি আমি ওদের কিন্তু গভর্নমেন্ট প্রপার সিস্টেমটা কমিউনিজমও নিয়ে, না। হ্যাঁ হ্যাঁ, ওদের গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। আমি জানতাম ওরা কমিউনিজমে চলে, কিন্তু ওদের আসলে কমিউনিজম না, ওদের যে একটা কাউন্সিল মার্কসের যে আছে। কমিউনিজম সেটা থেকে হ্যাঁ অনেকটা হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট। ওরা ওরা ওদের একটা কাউন্সিল আছে, সেই কাউন্সিলের মাধ্যমে অর্থাৎ ওদের একটা পলিটিক্যাল পার্টি আছে, স্ট্রং পলিটিক্যাল পার্টি যেটার কোনো অপোজিশন নাই। সেই পার্টির একটা কাউন্সিল হয় একটা নির্দিষ্ট সময় পর পর, লাইক 4 ইয়ার্স or 5 ইয়ার্স, সেখান থেকে তারা একজন নেতা নির্ধারণ করেন যে কিনা চীনের গভর্নমেন্টে চলে আসছে। এবং চাইনিজ, আবার আর একটা ঝামেলা কি, চাইনিজ
যারা সাধারণ জনগণ তারাও এই পার্টিটাকেই সাপোর্ট করে, বিকজ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তারা খুব মানে একটা ভালনারেবল টাইম লিড করে আসে, অনেক তখন এই হিউমিলেটেড হয়েছে। হ্যাঁ অনেক হিউমিলেটেড হয়েছে, তখন এই পলিটিক্যাল পার্টি তাদেরকে যে রেভুলেশন যেটাকে আমরা বলছি এখানে জড়িত ছিল। তো এই কারণে চাইনিজ মানে পিপলও কিন্তু এমন চায় না যে এদের এগেনস্টে যাবে, ঘটনাগুলো কিন্তু এইরকম। এই তারা কারণে কনভিন্স হচ্ছে হয়ে গিয়ে গেছে আসলে হ্যাঁ এই মানে আমি কাজের নিজেও কনফিউজড, আমি এই জন্য বললাম না যে আমি একটা সময় জানতাম যে ওদের হচ্ছে কমিউনিজম, পরে দেখলাম কমিউনিজম কিন্তু এখানে কমিউনিজমে কিন্তু ইলেকশনের বিষয় আছে, আমি ইলেক্টেড করতে পারবো এরকম বিষয় আছে, কিন্তু এখানে সেটা নাই। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি নিজে র্যান্ডম কিছু স্টুডেন্টের ওপিনিয়ন জানতে চাই। মাসুদ বিন আমিন, লাস্টে 49। মাসুদ বিন আমিন। হ্যালো। হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে স্যার, জি ম্যাম। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ম্যাম আপনার আসলে ওপিনিয়নটা জানতে চাচ্ছি। ম্যাম আমার ওপিনিয়নটা ম্যাম সবার মানে সবাই যা বললো ম্যাম সবারটা ম্যাম ইউনিকনেস থাকতে হবে, একদিক ম্যাম। সবাই কি বললো সেটা ফ্যাক্টর না, আপনার মন কি বলে আপনি সেটা বলেন। ম্যাম আমার মতে ম্যাম মানে একটি সরকার ম্যাম মানে এই একজন আর কি বারবার আর কি ক্ষমতায় না আসাটাই ম্যাম এক মানে ম্যাম বেটার ম্যাম। মানে আপনি ম্যাম মনে মনে করেন করেন ম্যাম একজন বারবার একজন যদি ক্ষমতায় না আসুক, জি ম্যাম। মানে আপনি চান যে মানে জি ম্যাম। ডিক্টেটরশিপ গভর্নমেন্ট সাপোর্ট করছে না, একজন বারবার ক্ষমতায় আসুক আপনি এটা পছন্দ করছেন না, অনেকটা কি এরকম জি না ম্যাম। বিষয়টা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে গিয়ে আমি নাফিস জি তাজমিন ম্যাম। দীপ, ওনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর ওপিনিয়ন? ম্যাম আমার ওপিনিয়ন যে একটা গভর্নমেন্ট দীর্ঘদিন যদি ক্ষমতাতে থাকতে পারে তাহলে দেখা গেল যে একটা দেশ বা একটা রাষ্ট্রের জন্য সেটা মঙ্গলকর হয়। এজন্য আমি চিন্তা করি যে একটা সরকার বা একটা সরকার প্রধান বা একটা আহ, দল এরা দীর্ঘদিন যাবত একটা দেশের ক্ষমতায় থাকুক। ম্যাম আমি ডিক্টেটরশিপটা এইভাবে আর কি করতেছি। আচ্ছা স্বর্ণা। ম্যাম আমার মতেও হচ্ছে এক সরকার যদি চেঞ্জ হয় তাহলে বেটার হয়। লাইক আমি যেটা জানি যে আমেরিকাতে যেটা হয় যে 2 বছর পর পর ও সরি মানে একজন মধ্যবর্তী নির্বাচন হয় সেটা কথা পরপর বলছেন? দুইবারের পর আর হতে পারবে না। পরপর 2 বার পর আর হতে পারে না। তো তো দেখা যায় ওটা যদি আমাদের দেশেও হয় বা যদি একজন সরকার দীর্ঘদিন না থাকে তাহলে আমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আর কি সলভ হওয়ার একটা পসিবিলিটি দ্যাটস এ থাকে। ভেরি ইজি গুড সলিউশন। দেখেন আমরা যেটা ডিক্টেটরশিপের কথা বলছি বা একজন ক্ষমতায় আছেন বলে আমরা হয়তো মনে করছি যে ডিক্টেটরশিপটা ইনডাইরেক্টলি আমাদের উপর ইম্পোজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব ভালো একটা সলিউশন বলেছো উনি। আচ্ছা লাস্ট আমি আরেকজনের ওপিনিয়ন নিব, উইলিংলি কেউ বলতে চান কিনা? আচ্ছা না হলে আমি নুসরাতের ওপিনিয়ন চাই, নুসরাত ফ্রম পার্মানেন্ট ক্যাম্পাস 202 ব্যাচ। Nusrat, can you hear me? Nusrat from Permanent Campus. Kindly unmute yourself and tell us your opinion. নুসরাত কি ক্লাসে এসে ঘুমিয়ে গেছেন? আচ্ছা তাহলে তানভীরের কাছে যাই, তানভীরও পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্ট, দেখি তানভীরের ওপিনিয়ন কি। তানভীর আহমেদ। জি ম্যাম। জি ম্যাম বলেন। আমার মতে ম্যাম একটা দেশের সরকার চেঞ্জ হওয়াটাই ভালো, কারণ একটা দেশের সরকার যদি মানে একজনই বারবার থাকে ম্যাম তাহলে ম্যাম দেখা যায় যে করাপশন বেড়ে যায়, তারপরে ম্যাম বলতে পারি যে দেশের উন্নতি। করাপশনের থেকে কি আমি কি একটু এখানে অ্যাডাপ্ট করতে পারি, স্বেচ্ছাচারিতা বাড়ে না? জি ম্যাম এটাও বলতে পারি ম্যাম। স্বেচ্ছাচারিতা কি বাড়ে কিনা চিন্তা করেন, আমি সবসময় ক্ষমতায় আছি তাহলে আমার মধ্যে স্বেচ্ছাচারিতা বেড়ে যাচ্ছে না? জি ম্যাম অবশ্যই। আমি যেটা চাই সেটাই করতে চাচ্ছি, এই জিনিসটা কিন্তু জি মানে ম্যাম। এটা ইম্পোজ করে ফেলার বিষয়টাও কিন্তু একটা বিষয় চলে আসে। আচ্ছা আপনাদের কাছে অনেক কিছু জানতে পারলাম,
এখন সেটা সলিউশন কি? এটা সলিউশন হিসেবে আমরা যেই ফর্ম অফ গভর্নমেন্টে যাব সেটাই হচ্ছে কি ডেমোক্রেসি, যেখানে জনগণের ওপিনিয়নটাকেই ইম্পর্টেন্স দেওয়া হয়। তো নেক্সট ক্লাসে আমরা আসলে স্টার্ট আপ করবো হচ্ছে কি ডেমোক্রেসি দিয়ে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট ইন মডার্ন টাইম। Whatever we are belonging, like president run government, prime minister run government, parliamentary or non-parliamentary government, unitary or federal government, আমরা দেখেছি যে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট এই ক্লাসিফিকেশন গুলো আছে। সে যেখানেই যাই না কেন, যে ফর্মে যাই না কেন, ডেমোক্রেসির মাধ্যমে এই ধরনের গভর্নমেন্ট গুলো রান হওয়ার প্রবণতাটা এখন সবচেয়ে বেশি। আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিয়ে আলোচনা করব এবং দেখব যে হোয়াট আর দ্য পজিটিভ সাইড অফ দোজ দ্যাট টাইপ অফ গভর্নমেন্ট, ইভেন দেয়ার আর লটস অফ নেগেটিভ সাইড ইনসাইড ইট। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, যেটা নিয়ে আর একটা কথা বলতে চাবো, আমরা যার মাধ্যমে এই ক্লাসিফিকেশনটা পেয়েছি, অ্যারিস্টটল, তার যে গুরু সক্রেটিস, তারা কেউই, অ্যারিস্টটল বলেন, সক্রেটিস বলেন, প্লেটো বলেন, তারা কেউই ডেমোক্রেসি সাপোর্ট করতো না, তারা ডেমোক্রেসি পছন্দ করতো না। তো আমরা স্টার্ট আপটা করবো এইভাবে, why Socrates didn't like democracy, and সে তার শিষ্য অ্যারিস্টটল তাকে এগুলা বলে যায় যে ডেমোক্রেসি ভালো না, কেন ভালো না, এগুলো নিয়ে সে প্রচুর কথা বলেছে। এবং তাদের একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে যথার্থ গণতন্ত্র, প্রপার ডেমোক্রেসি তারা চেয়েছিলেন, যেটা নাম তারা দিয়েছেন পলিটি। তো একটু পলিটিটা আসলে কি ছিল সেটা নিয়েও আমরা আসলে অ্যানালাইসিস করব, করে সেখানে যাব। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে থার্সডে যেহেতু আমাদের হচ্ছে রোজা পড়ে যাবে, থার্সডে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে 1:30 থেকে। জি ম্যাম। সেটা জি, মিস, 3টা 1 ঘন্টা। থেকে না, 1:30 হ্যাঁ। থেকে 2:30 পর্যন্ত 1 ঘন্টার ম্যাম ক্লাস। থার্সডে ক্লাস তো নাই মনে হয়, থার্সডে না মনে হয়, সেটা কালকে নাই, হলিডে। কালকে নাই, কালকে হবে। কালকে 13 হচ্ছে, তারিখ। কালকে কালকে 14 তারিখ কালকে। কালকে ছুটি। এখন লকডাউন দিলে তো মোস্ট প্রবাবলি আমাদের ক্লাস তো কখনো অফ থাকেনি, লকডাউন দিলে কখনো অফ হয়নি। এখন যদি কোনো ফার্দার ইনস্ট্রাকশন না থাকে তাহলে অবশ্যই আপনাদের ক্লাস হবে, ঠিক আছে? ম্যাম মনে হচ্ছে নেক্সট সেমিস্টারও আমাদের অনলাইনেই হতে চলছে। আমি নিজেই চাই না অনলাইনে হোক। এখন সেটার জন্য জি যেটা ম্যাম। করণীয় হওয়া উচিত সেটা তো আমরা কেউই করছি না, করছি? ওই যে বললাম 7 দিন ঘরে থাকছি, গভর্নমেন্ট থেকেও ইনসেনটিভ নিচ্ছে। 2,500 মানুষের মোবাইল ফোন নাম্বার সেম পাওয়া গেছে গভর্নমেন্ট যখন টাকা পাঠাইতে চেয়েছে বিকাশের মাধ্যমে, একই নাম্বারে 2,500 মানুষের একই নাম্বার দিয়ে 2,500টা অ্যাকাউন্ট খোলা। ও মাই গড, লোকটা অনেক গরিব। এইটা কিভাবে? এরকম হয়েছে। ওই লোক অনেক 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 লোকটা অনেক গরিব। হতদরিদ্র, তো এখানে বেশি পাঠানো হচ্ছে। এটাই বলছি, তো সেই দেশে তো সম্ভব না। তো যাই হোক, যদি আমি নিজেই চাই ইউনিভার্সিটি ওপেন হোক, আর আমি কি বলবো, আমি নিজেই খুব সিক হয়ে গিয়েছি বাসায় থাকতে থাকতে। আমার মেন্টাল সিকনেস ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমি বাসায় আছি বলে। কাজ আমি ঠিকই করছি, কাজটা একটা বদ্ধ পরিবেশে করছি বসে বসে, কারোর সাথে তো ইন্টারাকশন নাই। অফিসে গেলে অ্যাটলিস্ট ইন্টারাকশন থাকে। জি বলো। ম্যাম আসলে হচ্ছে কি, আমরা যে বাসায় বসে ক্লাস করি এটার যে একটা ইফেক্ট, আর আমরা ক্লাসরুমে যে ক্লাস করি ওইটার ইফেক্ট আলাদা একদম, যার কারণে আর অন্যরকম মনে হয়। হ্যাঁ অবশ্যই, আমি তো সেটাই বলতে চাচ্ছি। সেটাই তো মানে আপনি যখন বিজি থাকবেন তখন আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এইসব জিনিসপত্র অনেক কম কাজ করবে, না পাওয়ার বিষয়টা কম কাজ করবে, যেটা আমি এখন আমি নিজেই পাচ্ছি না। ভাই আপনি করোনা ছড়াইতেছেন, মাইকটা মিউট করেন। ম্যাম আমার না কেন যেন মনে হয় যে ক্লাসের ক্ষেত্রে ফিজিক্যাল ক্লাসটা বেশি বেটার, আর এক্সামের ক্ষেত্রে অনলাইন এক্সাম। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এই যে পারভেজ এত ক্লাসে এই যে এখন পটর পটর করতেছেন, করে লেখার সময় তো ঠিকই কপি করে লিখতে পারতেছেন, তাই না? আল্লাহ, আমি এখন পর্যন্ত কোনটা কপি করে দেই নাই ম্যাম। আমরা তো কপি করি না ম্যাম। আমি করছি, সত্যি কথা করছি। এক্সাম্পল হিসেবে বলেছি, না সত্যি কথা আমি করছি ম্যাম। কালকে রোজা, আজকে থেকে সত্যি বলা শুরু করলাম। কপি করার সুযোগ থাকে, তাই না? পারছি না, ঠিক আছে, একটু দেখে নেই ট্রিটা কেমন। ম্যাডাম তো বলেছিল একটু ক্লাস রেকর্ডিংটা শুনে দেখি ট্রিটা কেমন এঁকেছিল, ম্যাডাম দেখিয়েছিল, দেখে সুন্দর মতো ট্রিটা বসাই দিলাম। এই সুযোগ তো আর ফেস টু ফেস এক্সামে নাই। বা বন্ধুকে টেক্সট করলাম,
বন্ধুকে টেক্সট করলাম, দোস্ত তোর ছবিটা স্ক্রিনশটটা দিয়ে পাঠাতো, আমি এটা একটু দেখে দেখে একে দিয়ে দিই। তার উপর ম্যাম কত রকমের হচ্ছে ইমোশনাল অ্যাটাক করা যায়, দোস্ত মনে নাই তুই যে সময় ছোট ছিলি আমিও ছোট ছিলাম, এখন দেখা, এই টাইপের কত ইমোশনাল অ্যাটাক করা যায়। সো এই জিনিসটাই বলছি, এক্সাম এন্ড হোয়াটএভার আমি নিজেই চাচ্ছি ফেস টু ফেসে চলে যাক। অনেক কিছুর ক্ষেত্রে তবে অনেক নতুন আই গেস যাবে না এটা, কজ হচ্ছে মানে স্বাস্থ্য অধিদপ্তরে একজন আছেন আমাদের কলোনির পরিচিত, উনি বললেন এখন যে লকডাউনটা দিচ্ছে 14 তারিখ থেকে 21 তারিখ, এটা আবার এক্সপেন্ড করা আচ্ছা আমরা না কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনারা কি কেউ কিছু শুনতে পাচ্ছেন?